স্যার এই কোশ্চেন স্যার আপনাকে কেন করবে স্যার? এটা তো স্যার যে স্টুডেন্ট আসে না তাদেরকে করবে স্যার। না তারপরেও তো একটা ইয়া থাকে না যে কেন কোনো প্রবলেম আছে কি না। ও, হইতে পারে স্যার। আচ্ছা যাই হোক, আমি অ্যান্সারটা দিয়ে দিই। আচ্ছা, আমার একটা কল আসছে, এক সেকেন্ড। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ সুজন ভাই, কী অবস্থা? ক্লাসে জয়েন করেন? হ্যাঁ, ক্লাস শুরু হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে ভাই। আচ্ছা, ক্লাসের স্টুডেন্ট হচ্ছে যে নর্মালি তো আপনারা জানেন যে আমাদের যখন প্রথম ক্লাস স্টার্ট হয় তখন প্রায় প্রথম দিন আসছিল অ্যারাউন্ড 40 জন। 40 জন। হ্যাঁ, 40 জনের উপরে, বাট হচ্ছে যে সেকেন্ড ডে বা থার্ড ডেতেই কম হয়ে 20 জনে চলে আসছে আর কি। তো আমার মনে হয় যাদেরকে আমরা ইন্টারভিউ নিছিলাম এবং হচ্ছে যাদেরকে সিলেক্ট করছিলাম তাদের অর্ধেকেরই আসে নাই আর কি। ফাইল, আচ্ছা ওইটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে। আচ্ছা, ওইটা আপনি হচ্ছে যে উপরে ফাইল ম্যানেজার উপর আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ফাইল এক্সটেনশনটা ওরে দেখাইতে একটু হেল্প করো তো। ফাইল এক্সটেনশন শো করতেছে না। সো আমাদের প্রথমে যেটা ছিল যে আমরা যখন ইন্টারভিউ নিয়েছিলাম তখন ভালো স্টুডেন্ট ছিল, বাট পরে আস্তে আস্তে করে কমে গেছে। এর বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে আসে না ক্লাসে। প্রথম দিন আসছিল, এরপরে থেকে আর আসেন নাই। এবং অনেকেই আপনারা জানেন মানিকগঞ্জে প্রচুর পরিমাণে হচ্ছে যে ইলেকট্রিসিটি চলে যায়, আর আমাদের মেন যে ব্যাচটা সেটা হচ্ছে মানিকগঞ্জের উপর নির্ভর করে আর কি। তো সেইখানে অনেক এলাকা আছে যেটা হচ্ছে নদীর পাশে, তাই না? ওইটা মেদিতেছেন কি নদী? পদ্মা নদী স্যার। পদ্মা নদী, ওকে, পদ্মা নদীর পাশে। তো পদ্মা নদীর পাশে থাকার কারণে হচ্ছে অনেক সময় ঝড় আসে, অনেক সময় হচ্ছে যে বৃষ্টি হয়, সেই জন্য হচ্ছে অনেক সময় কারেন্ট থাকে না। আর ওইখানে প্রায় মেবি ইন্টারনেটের প্রবলেম আছে, এই জন্য হয়তো অনেকেই আসতে পারে না কারেন্ট এবং ইন্টারনেট দুইটার ঝামেলার কারণে। আবার অনেকে হচ্ছে ইন্টারেস্টেড না, যেহেতু আমরা ক্লাসগুলো করাচ্ছি নতুনদের পক্ষে, তারা প্রয়োজন মতো হচ্ছে প্র্যাকটিস করে না। আর আমার মনে হয় প্রয়োজন মতো প্র্যাকটিস না করলে ক্লাসগুলো কঠিন মনে হবে। আর যদি প্রয়োজন মতো প্র্যাকটিস করে তাহলে কঠিন মনে হবে না। কারণ হচ্ছে যখন আপনি নতুন কিছু শিখবেন তখন সবচেয়ে বেশি ব্রেন পাওয়ার ইউজ হয় আপনার। তো এই ব্রেন পাওয়ার যখন ইউজ হয় তখন আপনার স্বাভাবিক খারাপ লাগবেই। তো আপনি যদি একটা জিনিস বারবার প্র্যাকটিস করেন তাহলে হয়তো আপনার এটা ইজি মনে হবে পরে। না হলে একবার প্র্যাকটিস করে যদি রেখে দেন, মনে করেন আমি পারবো, তাহলে এক সপ্তাহ পর সেটা ভুলে যাবেন এবং যখন কাজ করতে বসবেন তখন প্রবলেম হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। আমাদের এখানে স্যার বিদ্যুৎ ইন্টারনেটের সমস্যা আছে, কিন্তু এতটাও সমস্যা না স্যার। আর এখানে আমার মনে হয় সবচেয়ে থেকে লাইন খারাপ যদি হয় সেটা হলো আমার এই যে আমি যে লাইনে আছি এই লাইন সবচেয়ে বেশি খারাপ হয়। এই লাইনে মোটামুটি ভালোই কারেন্ট আছে দেখি, যে এখন আমি চিন্তা ছিলাম কিভাবে ক্লাস করবো, তা দেখি না অতটাও কারেন্ট যায় না, মাঝে মাঝে যায়, মাঝে মাঝে ফিরে আসে আবার। কিন্তু তাছাড়া মানিকগঞ্জ প্রত্যেকটা লাইনই ভালো আমার জানার মতে। হ্যাঁ, অনেকেই হয়তো আলসেমি করে ক্লাসে আসে না, এই প্রবলেমটা হইতে পারে অনেকের। হ্যাঁ হ্যাঁ, আর কিছু না স্যার, আইনসেমি কারণে অথবা কারো বুঝে আসে না বা সমস্যা হয়, তারা এর জন্য অনেকে ক্লাস করে না, ক্লাস আর কিছু না। যেরকম পার্থ ভাই আর মামুন নামে এক বড় ভাই ছিল আর কি, উনি কিন্তু ক্লাস করে না। পার্থ ভাইও কয়েকদিন ধরে গ্যাপ দিতেছে। পার্থ এখানে বসে আছে আমার সাথেই। তো ও আচ্ছা, তাই তো বলি দেখি না কেন। আর মামুন নামে একটা বড় ভাই ছিল না, উনিও তো নাই। হ্যাঁ, উনি নাই। এখন অনেকেই আসে না কারণ হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে। তো আমি তাদেরকে ফোর্স করব না, যাদের ইচ্ছা তারাই করবে। আর ফোর্স করে এটা হবে না আসলে। আপনি যদি এটার হ্যাঁ ব্যাপারে হ্যাঁ। প্যাশনেট না হন, আপনি যদি এটার ব্যাপারে আপনার যদি ইচ্ছা না থাকে তাহলে তো কোনো কিছুই হবে না। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, সেটা ভুলে গেছিলাম। গতকাল রাত্রে আসলে আরেকটা কোশ্চেন পাইছিলাম আমি। আমি একটু মেসেঞ্জার থেকে খুঁজে নেই। সেটা ছিল জাভা স্ক্রিপ্ট রিলেটেড, আমাদের মডিউলে জাভা স্ক্রিপ্ট সামথিং লাইক দ্যাট। আচ্ছা, আচ্ছা, আপনার কোর্সের মডিউলের মধ্যে জাভা স্ক্রিপ্টের ইম্পর্ট্যান্ট নোটিস বলতে কি কোনগুলো বোঝাচ্ছেন?
ইম্পর্ট্যান্ট নোটিস। আচ্ছা, আপনার কোর্সের মডিউলের মধ্যে জাভাস্ক্রিপ্টের ইম্পর্ট্যান্ট নোটিস বলতে কীগুলো বোঝাচ্ছেন? এনিওয়ে, আমরা আজকের ক্লাস স্টার্ট করব এবং আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে আপনার প্লাগইন কাস্টমাইজেশন। সো প্লাগইন কাস্টমাইজেশনে আমরা আজকে কাজ দেখব। গত ক্লাসের ভিডিও তো সবাই পেয়ে গেছেন, তাই না? হ্যাঁ স্যার, পাইছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটা আলাদা কথা বলি, যেরকম স্যার আমি ওই জাভাস্ক্রিপ্ট অতটা ভালো বুঝি না বা আমার মাথায় ঢুকে না। আমি জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপটাও আমি ইউজ করি, শুধুমাত্র বুটস্ট্র্যাপটা শুধু আমি চিন্তা ভাবনা করছি বুটস্ট্র্যাপটা শুধু ইউজ করবো আর কি এই আপনার এখানে বলে ঢুকে ফোনেও জানি ইউজ করতে মনে হচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, ফোর্স করার দরকার নেই, আমরা ক্লাসে মনোযোগ দিই এবং ক্লাসে স্টার্ট করি। আচ্ছা ঠিক আছে, আমি পরে বলবো স্যার। আচ্ছা, টি2 বাই লিখলো রেসপন্সিভ, তারপরে আর কি? হ্যাঁ রেসপন্স আমি বুটস্ট্র্যাপে শুধু রেসপন্সিভের জন্য ইউজ করতে চাই। আর হলো স্যার যে কোয়েরি যেটা আছে যদি আমি স্লাইডের জন্য ইউজ করতে চাই তাহলে তো আমার কোনো সমস্যা নেই। আর আমার মাথায় যেহেতু ঢুকতেছে না, আমি আরো কয়েকদিন পরে জিনিসটা নিয়ে শুরু করি, যেহেতু আমি HTML CSS একদমই নতুন। এতে কি স্যার কোনো সমস্যা হবে? না, আই থিঙ্ক বুটস্ট্র্যাপ রেসপন্সিভের জন্য ইউজ করতে পারেন। এবং যে কোয়েরি হচ্ছে যে আপনার যেমন ডাইনামিক যেমন কাজগুলো দেখাচ্ছি না গতকাল, ব্যাক টু টপ, আপনি মাঝখানে ছিলেন না, ওই ধরনের কাজগুলোর জন্য যে কোয়েরি ইউজ করতে পারেন আপনি, প্রিলোডার, ব্যাক টু টপ, রেসপন্সিভ মেনু, এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, সামনে শনিবারে কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং ক্লাস হবে, তো সবাইকে আশেপাশে সবাইকে বলে দিয়ে জানায় রেখেন যে শনিবারে ফ্রিল্যান্সিং ক্লাসের জন্য সবাই থাকে। স্যার কাজই তো জানি না স্যার, ফ্রিল্যান্সিং কিভাবে করব? না, ওইটা আমাদের ক্লাস তো নিতে হবে, তাই না? আমি তো মডিউল ফলো করে ক্লাস করতেছি। আর মডিউল হচ্ছে যে আপনার মডিউলের একটু পিছনে আছি আমরা, যেমন হচ্ছে যে কোয়েরির প্লাগইনগুলো একটা ক্লাসে দেখানোর কথা আর কি, যে একটা ক্লাসে দেখানোর কথা, বাট আমরা আজকে মেবি আমাদের কত 20 নম্বর ক্লাস চলবে মেবি। গতকাল কত নম্বর ক্লাস ছিল? একটু পানি খেতে হবে, এক সেকেন্ড ওয়েট করে নেন। তারপর সবার প্র্যাকটিস কেমন চলতেছে? কোনো প্রবলেম হলে কিন্তু আমাকে জানায়েন, হ্যাঁ? আপনাদের যদি ক্লাস রিলেটেড এবং হচ্ছে যদি কাজ রিলেটেড, প্র্যাকটিস রিলেটেড কোনো প্রবলেম থাকে দেন আমাকে জানায় দিন, তাহলে আমি হেল্প করার চেষ্টা করবো আর কি। অবশ্যই স্যার। আমাদের ক্লাসটা হচ্ছে যে যেইভাবে নেওয়ার কথা ছিল এভাবে হচ্ছে না। আমাদের ক্লাসটা রেগুলার 4 ঘন্টা নেওয়ার কথা ছিল, বাট আমরা সামহাও বেশিরভাগ হলে 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়, এর বেশি হয় না। তো অনেকেই হচ্ছে যে এখানে থেকে হচ্ছে প্র্যাকটিস করতে চায় না, পরে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে পছন্দ করে। আচ্ছা, গতকাল মেবি আমাদের 19 নম্বর ক্লাস ছিল, আজকে হবে 20 নম্বর ক্লাসটা। ওকে, সো 20 নম্বর ক্লাসটা আমরা কন্টিনিউ করি। এবং আমাদের আজকে এবং আগামীকাল এই 2 দিন হচ্ছে, আমরা 2 দিনের মধ্যে হচ্ছে যে আমাদের যে আছে কি বলে এটাকে, রেসপন্সিভ না, যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো দেখানোর চেষ্টা করব। ডেস্কটপ,
গতকাল আমরা প্রিলোডার দেখছিলাম না, আজকে আজকে যে প্লাগইনটা দেখবো সেটা হচ্ছে আপনার মডেল, হ্যাঁ, ইমেজ গ্যালারি কীভাবে বানানো যায় সেটা আমরা দেখব। এবং হচ্ছে আপনার আরও কিছু প্লাগইনের প্রয়োজন হয়, সেটা হচ্ছে অ্যাকর্ডিয়ন অ্যান্ড আপনার আর আছে wow.min.js, wow.js আছে একটা প্লাগইন, এবং ব্যাকগ্রাউন্ডে ইউটিউব ভিডিও কীভাবে প্লে করবেন সেটাও আমরা এখানে দেখাবো। ঠিক আছে, তো আমরা আজকে এই 4টা প্লাগইন নিয়ে কাজ করব। আপনার হচ্ছে যে ইমেজ গ্যালারি, ব্যাকগ্রাউন্ডে ইউটিউব ভিডিও কীভাবে প্লে করানো যায়, ইউটিউব বা ভিমিও ভিডিও, আর হচ্ছে আপনার wow.js-এর কী কাজ, অ্যাকর্ডিয়নের কী কাজ। এরপরে যদি টাইম থাকে দেন হচ্ছে আমরা আইসোটোপ বা অন্যান্য প্লাগইনে যাবো আর কি। তো নর্মালি আরেকটা জিনিস দেখাইতে হবে, সেটা হচ্ছে স্টিকি মেনু। আমি একটা প্রজেক্টে দেখাইছিলাম না, তো অনেক থিমফরেস্টের প্রচুর প্রজেক্টে হচ্ছে যে স্টিকি মেনু ইউজ করা হয়, বা অনেক সাইডের অনেক প্রজেক্টে স্টিকি মেনু ইউজ করা হয়ে থাকে। যেমন এটা যখন স্ক্রল করেন তখন কিন্তু দেখেন সুন্দর করে অ্যানিমেট হয়ে একদম স্টিক হয়ে যায়, ঠিক না, এটা উপরেই থাকে। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে আপনাদের? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, বুঝতে পারছি। ওকে, তো এইটা আরেকদিন আমরা দেখাবো না, তবে এটা বৃহস্পতিবারে ক্লাস হবে, আর শনিবারে তো আমাদের ফাইবারই ক্লাস স্টার্ট হবে। অলরাইট দেন, চলেন আমরা মেইন টপিকে চলে যাই, সেটা হচ্ছে আমাদের ইমেজ গ্যালারি। তো ইমেজ গ্যালারির জন্য একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে বেনোবক্স। আচ্ছা, আমি যখন ফ্যান ছাড়ি এখানে আপনাদের কি মানে সাউন্ড শোনা যায় ফ্যানের? কারণ হচ্ছে আমি ফ্যান অফ করে সবসময় ভিডিও বানাই, তো হালকা গরম লাগে। না স্যার, ওরকম বোঝা যায় না, সমস্যা নেই। জাফর, একটু ফ্যানটা ছেড়ে দিবা? থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ফ্যানটা ছাড়তেছি, আমরা আজকে একটা এক্সপেরিমেন্ট করে ফেলি বেনোবক্স। ইয়াপ, এটা হচ্ছে সেই প্লাগইনটা। এখন এখানে ইমেজ গ্যালারি ক্লিক করলে ইমেজটা এখানে ওপেন হয়, এবং এখানে আপনি ক্লিক করে হচ্ছে যে অন্য ইমেজ দিতে পারেন। লাইক আমাদের উইন্ডোজে থাকে না ইমেজ প্রিভিউর জন্য একটা সফটওয়্যার থাকে, সেটাতে আমরা দেখি যে ক্লিক করলে যায় উপরে, ওই টাইপের একটা সফটওয়্যার আর কি। এবং এটাতে শুধু আপনার ইমেজ না, আপনি চাইলে ইউটিউব ভিডিও প্লে করতে পারবেন। এই যে ইউটিউব ভিডিও আছে, প্লে করার মতো অপশন আছে, ক্লোজ বাটন দিয়ে আপনি কেটে দিলেন। আই ফ্রেম, গুগল ম্যাপ আপনি শো করে দিতে পারবেন। অ্যাজাক্স দিয়ে কন্টেন্ট লোড করাইতে পারবেন। এবং এইখানে অনেকগুলো লোডার আছে, আপনার যে কন্টেন্টটা লোড হওয়ার আগে এই সুন্দর সুন্দর লোডার আছে, এই লোডারগুলো ইউজ করতে পারবেন। তো এই প্লাগইনটা বেশ জোস লাগে। আরেকটা প্লাগইন আছে, সেটা হচ্ছে ম্যাগনিফিক পপ আপ। আচ্ছা, এখন কি ফ্যানের সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা? না স্যার, আমি তো বুঝতেছি না। যাক, থ্যাংক ইউ আমার মাইক্রোফোনকে, কারণ মাইক্রোফোনের জন্য সাউন্ডটা শোনা যায় না, কারণ মাইক্রোফোনটা অনেক ভালো। তো হচ্ছে যে আপনার নয়েজটা ক্যান্সেল করে দেয় যদি বাইরে কোনো নয়েজ থাকে। আরেকটা সিমিলার প্লাগইন হচ্ছে আপনার ম্যাগনিফিক পপ আপ। এই প্লাগইনটা সেম কাজই করে, বাট এই প্লাগইনটা একটু ডিফারেন্ট স্টাইলে কাজ করে আর কি। যেমন এটা হচ্ছে লাইটবক্স গ্যালারি। ওয়াও, কত কিউট ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে। পিকচারগুলো সুন্দর সুন্দর পিকচার। এনিওয়ে, সো হচ্ছে আপনার ব্যাপারটা। আর এছাড়া জুম করার একটা অপশনও থাকে সেইখানে, জুম গ্যালারি। এইখানেও আবার সেম ইউটিউব ভিডিও প্লে করতে পারবেন। তো এই প্লাগইনটার হচ্ছে যে আর একটু জোস লাগে, বাট এই প্লাগইনটার সাইটটা অনেক সুন্দর করে ডিসক্রাইব করা, কোনটা কীতে কাজ করবে বা কেমনে আপনি কাজ করবেন। তো আমরা যে কোনো একটা প্লাগইন দিয়ে কাজ করতে পারি। তো আপনারা যে কোনো একটা প্লাগইন দিয়ে কাজ করতে হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে ম্যাগনিফিক পপ আপ এই প্লাগইনটা বেশি ইউজ হয়। তো আমি এই প্লাগইনটা দিয়ে দেখাচ্ছি আর কি এটা কীভাবে করবেন। তো আমি এই প্লাগইনটা মনে হয় না কোনো সময় ইউজ করছি, কারণ আমি সবসময় বেনোবক্স ইউজ করতাম, তা অনেক আগে। তো আমাদের প্রথমে এটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর আমাদের ইউজ করতে হবে হচ্ছে আপনার অপশনগুলো। তো আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি আমার এলইডিপি ফোল্ডারে। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম। একটা কোশ্চেন ছিল। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। নরমালি হয় কি ইউটিউবের ক্ষেত্রে দেখা যায় কপিরাইটের যে প্রবলেমটা হয়, ওটা মেনটেন করে দেখা যায় আমি কিছু আপলোড করি। তো ওই স্টেজে যদি আমি কোনো সাইট থেকে পিকচার আপলোড করি বা গুগল থেকে কপিরাইটের কিছু কোনো প্রবলেম হয় কি? আচ্ছা, আপনার হচ্ছে যে বুঝতেছি না বা এটা আর কি। কোয়েশ্চেনটা ঠিক মতো বুঝতে পারে নাই, তো আপনি যদি কোয়েশ্চেনটা আরেকবার করতেন তাহলে একটু ভালো হতো। ইউটিউবে তো কপিরাইটের ধরে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, কপিরাইট। হ্যাঁ, কপিরাইট। ওর থেকে কি ওরকম ধরে কেউ? ওয়েবসাইটে কপিরাইটের বিষয়টা, আচ্ছা আচ্ছা, এটা বুঝতে পারছি এখন। থ্যাংক ইউ। সো এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে কপিরাইটের বিষয় ধরে না, বাট আপনি যদি সেল করতে চান সামথিং লাইক ওয়েবসাইটের টেমপ্লেট সেল করা যায়, হ্যাঁ। তো আপনার যদি নর্মাল সাইটে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন, সেটার কপিরাইট আপনাকে কেউ ধরবে না, নর্মালি কেউ ধরবে না। বাট আপনি যখন আপনার একটা ওয়েবসাইটের ডিজাইন আপনি যখন বানিয়ে যখন সেল করেন, লাইক থিম ফরেস্টে সেল করা যায়, থিম ফরেস্ট আছে, এরকম অনেক ধরনের মার্কেট প্লেস আছে, সেখানে সেল করা যায়। তো আপনি যখন সেল করতে যাবেন, সেই প্লাগইন একটা আপনার ইয়ে থাকে, এটা কী বলে, এটাকে লাইসেন্স থাকে, হ্যাঁ। যেন আমি এটা ডাউনলোড করে আমি দেখাই দিতেছি, গিটহাব থেকে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। প্রত্যেকটা হচ্ছে যে আপনার কোডিংয়ের একটা লাইসেন্স থাকে। এই যেমন এটাতে দেখতে পাচ্ছেন না, এমআইটি লাইসেন্স দেওয়া কিন্তু এটাতে, হ্যাঁ। তো এমআইটি লাইসেন্সটা হচ্ছে আপনার সর্বত্র আপনি ব্যবহার করতে পারবেন, যে কেউ যে কোনো প্রজেক্টে, পার্সোনাল প্রজেক্ট হোক আর যে কোনো প্রজেক্ট হোক, সেই যে কোনো প্রজেক্টে সে ইউজ করতে পারবে, পার্সোনাল প্রফেশনাল ক্লায়েন্টের প্রজেক্টে। এবং সে ইচ্ছা মতো হচ্ছে যে এটার হচ্ছে ইয়ে করতে পারবে, চেঞ্জ করতে পারবে, আপডেট করতে পারবে, এডিট করতে পারবে, কোনো সমস্যা নেই। যেমন এই যে এখানে পারমিশনগুলো বলতেছে কমার্শিয়ালি আপনি ইউজ করতে পারবেন, এটা মডিফিকেশন করতে পারবেন, ডিস্ট্রিবিউট করতে পারবেন, প্রাইভেট ইউজ করতে পারবেন। শুধু এটার এই প্রোডাক্টের হচ্ছে লায়াবিলিটি আপনি নিতে পারবেন না, প্লাস ওয়ারেন্টি আপনি দিতে পারবেন না। এই দুইটা জিনিস ছাড়া বাকি সব কিছু ইউজ করতে পারেন। তো এইরকম হচ্ছে সব কিছুর একটা আপনার ইয়ে থাকে, লাইসেন্স থাকে কোডিংয়ের, স্পেশালি আমাদের কোডিংয়ের ক্ষেত্রে। তো আপনি যদি সামথিং যেটা আপনি যদি না কিনে ইললিগালি যদি কোনো কিছু ইউজ করে আপনার ওয়েবসাইট ডিজাইনার প্রজেক্টে আপনি যদি সেটা বেচার জন্য থিম ফরেস্টে অ্যাপ্লাই করেন, তারা তখন আপনার এই আইটেমটাকে রিজেক্ট করে দিবে, আপনার যে ডিজাইন আইটেমটা থাকবে সেটা রিজেক্ট করে দিবে। তো কপিরাইটের বিষয়টা এখানে থাকে। আর নর্মালি আমার মনে হয় যে কপিরাইট বা হচ্ছে যে নর্মালি কেউ ধরবে না আপনাকে, কপিরাইটের বিষয়টা না ইউজ করাটাই বেটার। অনেক সময় দেখেন না, যেমন একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে আপনার wow.js, আজকে যেটা আমরা দেখব, এই প্লাগইনটা হচ্ছে প্রিমিয়াম। যখন আপনি পার্সোনাল প্রজেক্ট আপনি ইউজ করেন, তখন আপনি পার্সোনাল প্রজেক্টে ফ্রিতে ইউজ করতে পারবেন। বাট যখন হচ্ছে আপনার কোনো কমার্শিয়াল প্রজেক্ট আপনি যদি কোনো সেল করতে চান, লাইসেন্স আন্ডার এমআইটি, তাইলে মেবি এটা চেঞ্জ করে ফেলছে এটা লাইসেন্স, কারণ আমি এক সময় যখন জানতাম তখন এটা লাইসেন্স এমআইটি ছিল না। আচ্ছা, ওয়াবজেস বাদ দিয়ে আমরা আরেকটা স্লাইডারে চলে যাই। ওয়াব স্লাইডার একটা স্লাইডার আছে, এই স্লাইডারটা টাকা দিয়ে কিনতে হয় আর কি। তো আপনি যদি টাকা দিয়ে পার্সোনাল প্রজেক্ট আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, বাট কমার্শিয়াল প্রজেক্টটা টাকা দিয়ে কিনতে হয়। তো আপনার কোয়েশ্চেন কি এটাই ছিল, যতটুকু আনসার দিয়েছি, নাকি আরও কিছু আমি ছিল যেটা বুঝতে পারি নাই? না, এতটুকু ছিল। আবার দেখা যায় কিছু ওয়েবসাইট থেকে তো কপিরাইট ফ্রি পিকচার পাওয়া যায়, তাহলে আমরা যেগুলো ইউজ করলে মনে হয় এটা। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে কোডিংয়ের একটা সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে যে আপনার বেশিরভাগ জিনিসই ফ্রিতে পাওয়া যায়, কারণ হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনার ফ্রিতে বানায় রেখে দিচ্ছে, আপনি ইউজ করতে পারবেন। তো কিছু এক্সেপশনাল থাকে যারা হচ্ছে যে বেচার উদ্দেশ্যে দেয়, যেমন মার্কেট প্লেসগুলোতে যে কোনো কিছু আপনার ফ্রিতে পাবেন না, সব কিছু টাকা দিয়ে কিনে নিতে হয়। বাট মার্কেট প্লেসে যে আইটেমগুলো থাকে ওগুলো টাকা দিয়ে কিনে তো একটু বেটার কোয়ালিটি হয় বা পারফরমেন্স ভালো থাকে। ওনারা হচ্ছে যে রীতিমতো আপডেট করে প্লাগইনগুলোকে বা ডিজাইনগুলোকে আপডেট করে, ওরা অন্যরা একটা শ্রম দেয় ওইটার উপর। আর ওপেন সোর্সও কিছু ভালো প্রজেক্ট আছে, সেগুলো ইউজ করতে পারেন, তবে সেইগুলো একটু পারফরমেন্স অনেক দিক থেকে কোয়ালিটি ভালো হয় না আর কি, ওইটাই, আর কিছু না। আচ্ছা স্যার, আমি যদি কোনো একটা থিম বানাই বা ওটা যদি আমি এসে দেই, কি যেরকম মার্কেটপ্লেস গুলোতে সেল করার জন্য দেই, সেটার কি লাইসেন্সটা কি এটা আমারই করতে হবে না তারাই কিনে দিবে? লাইসেন্সটা যখন হচ্ছে যে আপনি আপনার আইটেমটা বানায় দিবেন, তখন সেই আইটেমের মালিক কিন্তু আপনি, ঠিক আছে। হ্যাঁ, আমি মালিক। তো আপনি যখন আইটেমটা যখন মার্কেট প্লেস থেকে সেল হবে, তো নর্মালি যেটা হয়, তারা একটা ওয়েবসাইটের জন্য একটা লাইসেন্স সেল করে, হ্যাঁ। যেমন আমি এখানে আপনার বিষয়টা ক্লিয়ার করে দিই, আমি থিম ফরেস্টে গিয়ে ক্লিয়ার করে দিই। তারা এক একজনে হচ্ছে এক একভাবে সেল করে থিম ফরেস্ট।
এক এক কোম্পানি এক একভাবে সেল করে, তো তারা তাদের প্রফিটের জন্য আসলে আইটেমগুলোকে এমনভাবে সেল করে, সাপোজ এইটাই, হ্যাঁ, বা এইটাই, এটা একটা আপনার হচ্ছে আইটেম কর্পোরেট বিজনেস টেমপ্লেট। তো এই টেমপ্লেটের আপনার প্রাইস কত, $9 এখন বিক্রি হচ্ছে না, আগে $16 ছিল, এখন $9 বিক্রি হচ্ছে। তো $9 যদি আপনি কিনেন তাহলে একটা ওয়েবসাইটে বিক্রি করতে পারবেন, সেই লাইসেন্সটা আপনাকে দিবে তারা। আচ্ছা, যদি ক্লায়েন্ট যদি 2-3টা ওয়েবসাইটে করে, সেটা কি আমি বুঝতে পারবো না? এটা ওই মার্কেট প্লেসের দায়িত্ব এটা? না, এইটা আপনার উপর ছেড়ে দিছে মার্কেট প্লেসে, তারা আইসা খুঁজবে না যে আপনি কয়টা সাইটে ইউজ করতেছেন। এটা আপনার হচ্ছে যে আপনার ব্যক্তিগত মেন্টালিটি বা আপনার ব্যক্তিগত ইয়ার উপর ছেড়ে দিছে যে আপনি এখন কি আপনি ইলিগালি 3টা সাইটে ইউজ করবেন, নাকি আপনি 3টা সাইটের জন্য আলাদা আলাদা লাইসেন্স কিনে ইউজ করবেন। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, মানুষ লাইসেন্সগুলো নিয়ে কেয়ার করে না, বা হচ্ছে যে আমরা অহরহ আইডিএম ইউজ করি, নর্মালি আইডিএমই বেশিরভাগ ইউজ করি, আমরা ফ্রিতে ইউজ করি। উইন্ডোজ আমরা ফ্রিতে ইউজ করি, টাকা দিয়ে কিনে ইউজ করি না। কিন্তু উইন্ডোজ 10-এর যদি অরিজিনাল প্রাইস দেখেন আপনারা, তাহলে কিন্তু হিউজ পরিমাণ প্রাইস, প্রায় কত, 12,000-এর মতো। হ্যাঁ, চলুন দেখে নিই একটু, সমস্যা নেই। এই যে উইন্ডোজ 10-এর প্রাইস হচ্ছে $199, ঠিক আছে, যেটা প্রায় আপনার হচ্ছে যে কত, 16,000 টাকার মতো। 16,000 টাকা হচ্ছে, 17,000 টাকা হয়েছে দাম প্রায়। হ্যাঁ, তো আমরা কিন্তু ফ্রিতে ইউজ করি। আবার বাংলাদেশের ক্ষেত্রে আরেকটা অপশন হচ্ছে, বাংলাদেশ হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বুঝতে পারছেন, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তো এই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে লিমিটেশনটা কম, যেমন বাংলাদেশের ক্ষেত্রে আপনি উইন্ডোজটা ফ্রিতে ইউজ করতে পারবেন। এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলো বাংলাদেশ ইউজ করতে পারবে টাকা দিয়ে কেনা ছাড়াই, মানে যেগুলো টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, সেই ধরনের সফটওয়্যারগুলো কিছু বাংলাদেশ ফ্রিতে ইউজ করতে পারবে। এটা বাংলাদেশ বা বাংলাদেশের মতো কান্ট্রিগুলোর হচ্ছে যে লাইসেন্সটা ছাড়া কফি এর মতো, চার কফির মতো, কারো বাসায় গিয়ে খেলে ফ্রি আর বাইরে খেলে পেইড। ওকে, আমার ফ্রেন্ড লিখলো আর কি আমাকে, যে লাইসেন্সটা হচ্ছে চা আর কফির মতো, কারো বাসায় গিয়ে খেলে ফ্রি আর বাইরে গিয়ে খেলে পেইড। না স্যার, কথাটা একদম ঠিক আছে। সো এটা হচ্ছে ব্যাপারটা লাইসেন্সিংয়ের ক্ষেত্রে। তবে আপনি যদি চান আপনার প্রোডাক্ট আপনি ফ্রিতেও দিতে পারেন, আপনি যদি চান আপনি লাইসেন্স হিসেবে বিক্রি করবেন, সেটাও করতে পারেন, কোনো লিমিটেশন নেই। তবে থিম ফরেস্টের মতো মার্কেট প্লেস যেগুলো আছে, তারা একটা ওয়েবসাইট, একটা আইটেম যখন আপনি কিনেন, তখন হচ্ছে যে একটা মাত্র সাইটের জন্য হচ্ছে যে আপনার দেয়, ওরা লাইসেন্সটা জেনারেট প্লেস না, জেনারেট একটা মাত্র ওয়েবসাইটের লাইসেন্স তারা দিয়ে থাকে আর কি। আবার কিছু কিছু ওয়েবসাইট আছে যারা হচ্ছে আনলিমিটেড ওয়েবসাইটের, হচ্ছে যে আপনি একবার একটা থিম কিনবেন, কিনে সেটা আনলিমিটেড টাইম ইউজ করতে পারবেন আনলিমিটেড ওয়েবসাইটে। যেমন হচ্ছে তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে জেনারেট প্রেস। এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা লাইট ওয়েট থিম, যারা ব্লগ প্রজেক্ট করেন তাদের জন্য। তো এই থিমটা যদি আপনি একবার কিনেন, তাহলে হচ্ছে আনলিমিটেড টাইম আপনি ইউজ করতে পারবেন, যেমন আনলিমিটেড ওয়েবসাইটে তারা লাইসেন্স প্রোভাইড করে। ঠিক আছে, কিন্তু তারা হচ্ছে যে 1 বছরের জন্য শুধুমাত্র সাপোর্ট প্রোভাইড করে। তো আপনি যদি 1 বছর পরে যদি আবার সাপোর্ট নিতে হয়, তাহলে আপনার 40% ডিসকাউন্ট আপনি রিনিউ করতে পারবেন আর কি। এনিওয়ে, আই থিঙ্ক আপনাদের মধ্যে এখন লাইসেন্সিংয়ের বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করবেন, আমি হচ্ছে যে ক্লিয়ার করার চেষ্টা করবো আর কি। তো এইটা MIT লাইসেন্স আছে, এটা আমরা যে কোনো পার্সোনাল প্রফেশনাল থিম ফরেস্টের আইটেম আমরা ইউজ করতে পারবো। এবং থিম ফরেস্টের আইটেম আরও কিছু বিষয় আমরা দেখাইনি আপনাদের, মেবি একটা আইটেম তো এখানে বার করা ছিল। তারা হচ্ছে যখনই হচ্ছে যে MIT লাইসেন্সের বা হচ্ছে ফ্রি কোনো কিছু ইউজ করে, তারা তখন হচ্ছে যে এটার ক্রেডিট দিয়ে দেয় নিচে। যেমন এটাতে হচ্ছে যে ব্রুস্টা 4 ইউজ করছে, রেভলিউশন স্লাইডার টাকা দিয়ে কিনে ইউজ করছে, গুগল ফন্ট ফ্রিতে ইউজ করছে, ওল কারোসেল ইউজ করছে, মোবাইল ন্যাপ ইউজ করছে, মেল চিম্প ইউজ করছে, রিক্যাপচা ইউজ করছে, প্লাটিকন ইউজ করছে, ফন্টসম আইকন ইউজ করছে, থিমিফাই আইকন ইউজ করছে, অ্যানিমেট.css এই প্লাগিনটা ইউজ করছে, ওয়াও অ্যানিমেশন ইউজ করছে, আর ম্যাগনিফিক পপ আপ এটাতে ইউজ করছে। তো এই ধরনের বহুত কিছু থাকে যারা ইউজ করে। তো এটা হচ্ছে আবার আপনার কপিরাইট দেওয়া দেয় যে আমি এইখান থেকে এই জিনিসগুলো ইউজ করছি।
যে ফন্ট কোন ফন্টগুলো ইউজ করছে, ইমেজ কোন জায়গা থেকে নিছে, এই ধরনের সব জায়গায় হচ্ছে তারা এটা ক্রেডিট দিয়ে দেয়, যাদের কাছ থেকে নিছে, যাদের কাছ থেকে ইউজ করানোর সময় ক্রেডিট দিয়ে দেয়। যেমন ইমেজগুলো হচ্ছে যে আপনি যখনই হচ্ছে যে আনস্প্লাশ এই ধরনের সাইট থেকে হচ্ছে ইমেজ যখন ডাউনলোড করবেন, তখন তারা বলবে কি আপনাকে, তারা বলবে যে এটা ফ্রি। আচ্ছা, আনস্প্লাশ না, এটা আনস্প্লাশ। আনস্প্লাশ হচ্ছে পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় একটা হচ্ছে যে ইমেজের সাইট, যেখান থেকে আনলিমিটেড আপনি ইমেজ নিতে পারবেন, তাও আবার ফ্রিতে। ইন্টারনেট সোর্স ফ্রিলি ইউজেবল ইমেজ, প্রচুর পরিমাণে ইমেজ এখানে আছে, লাখ লাখ ইমেজ যে কোনো টপিকের ওপর। তো এই ধরনের ইমেজগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। এবং এই ইমেজগুলো যখন আপনি ডাউনলোড করবেন, তারা বলে দিবে যে আমাদের সাইটের ক্রেডিটটা একটু দিয়ে দেন, যে আমাদের এই সাইট থেকে যে ডাউনলোড করছেন সেই ক্রেডিটটা দিয়ে দেন। এর জন্য এই ধরনের সাইট থেকে যখনই হচ্ছে যে কেউ ইমেজ ডাউনলোড করে তাদের প্রজেক্ট ইউজ করে, তারা হচ্ছে কপিরাইট সেকশনে দিয়ে দেয় যে আমরা এখান থেকে ডাউনলোড করছি। অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে, প্রচুর পরিমাণ ইমেজ আছে, অফিসেরও ইমেজ, যে কোনো ইমেজ, আপনার রোড ইমেজ, আপনি এনিথিং যে কোনো কিছু লিখে সার্চ দিবেন, এখানে পেয়ে যাবেন। এখানে অসংখ্য অসংখ্য ইমেজ। সো আমরা মেইন টপিকটাতে চলে আসি, যেটা হচ্ছে আমাদের ম্যাগনিফিক পপ আপ। এটাতে আমাদের মেইনলি হচ্ছে যে গ্যালারি আইটেম বানানোর কথা ছিল। তো এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। জানি না, আমি ক্লাসে যখন আসি তখন আমার জন্য কেমন জানি ঘুম ঘুম ভাব চলে আসে। সো এখান থেকে হচ্ছে এইখানে কোডে ক্লিক করে ডাউনলোড করে নিতেছি। আর গিটহাব সম্পর্কে যারা জানেন না তাদেরকে আবার বলে দিই, গিটহাব হচ্ছে আপনার ডেভেলপারদের জন্য একটা সোশ্যাল মিডিয়া টাইপ। এখানে ডেভেলপাররা তাদের কোড পোস্ট করে, তারা তাদের আপডেট দিয়ে দেয়, আপনি এখানে কাউকে ফলো করতে পারবেন, কারো কোডে আপনি হচ্ছে রিভিউ করতে পারবেন। যেমন সারা ড্রেসনার উনি একজন হচ্ছে যে পপুলার ফ্রন্ট-এন্ড ডেভেলপার, নেটলিফাইয়ে কাজ করে এবং খুবই পপুলার একজন পাবলিক। তো আমি ওনাকে ফলো করে রাখছি, এরকম ওনাকে প্রায় 14,000 মানুষ ফলো করে, ঠিক আছে। তো এরকম অনেক আছে যাদেরকে ফলো করতে পারবেন, তারা কি কোড দিতেছে সেই কোডগুলো, তাদের কোডগুলো আপনি দেখতে পারবেন। সারা ড্রেসনাস, আই মেক থিংস। তো যারা গিটহাব ইউজ করেন না, তারা যদি ফিউচারে ভালো ডেভেলপার হইতে চান, তাহলে এখনই গিটহাব অ্যাকাউন্ট খুলে নেন, আর এখান থেকে হচ্ছে বড় বড় ডেভেলপারদের ফলো করা স্টার্ট করে দেন। তাহলে তারা যে আপডেটগুলো দেবে সেই আপডেটগুলো আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন, এবং হচ্ছে তাদের কোডগুলো আপনি দেখতে পারবেন। যেমন আমি লারাবেল ফলো করি, লারাবেল রিলেটেড যারা হচ্ছে যে কাজ করে তাদেরকে আমি ফলো করে থাকি, বুটস্ট্র্যাপ ফলো করি। মানে কোডিংয়ে টাকা পয়সা প্রচুর। যেমন ওই যে উনি হচ্ছে লারাবেল বানাইছে আর কি, উনি হচ্ছে টেইলর অটেল, ওনার প্রায় মাসে বলতে আপনার বছরে হচ্ছে যে কত, বছরে প্রচুর পরিমাণে ইনকাম করে, না বলে $10 লাখ ইনকাম করে পার ইয়ারে। প্রচুর ইনকাম যারা কোডিং করে। বেশিরভাগ ইনকাম আসে তাদের স্পন্সর থেকে, যেমন এইখানে প্রচুর মানুষ তাকে স্পন্সর করতেছে, এবং তার যে কোম্পানি লারাবেল সেইখানে প্রচুর পাবলিক হচ্ছে যে স্পন্সর করে। যেমন স্পন্সর লিস্টে যদি আপনি আসেন তাহলে দেখবেন হিউজ পরিমাণ স্পন্সর আসে। তো যারা হচ্ছে ফ্রিতে কাজ করে, যেমন লারাবেল ফ্রি সবাই ইউজ করতে পারবে, এই ক্ষেত্রে হচ্ছে তাদের স্পন্সর থাকে। যেমন এই যে প্রিমিয়াম পার্টনার যারা হচ্ছে যে প্রচুর পরিমাণ, দেখা গেছে যে পার মান্থলি তারা $5,000 $10,000 করে এই লারাবেলের যে যারা ডেভেলপার তাদেরকে টাকা দিচ্ছে, যাতে তারা লারাবেলটা হচ্ছে আরও ডেভেলপ করতে পারে, লারাবেলের উপর ফুল টাইম কাজ করতে পারে। এবং লারাবেলের কিছু প্রোডাক্টও আছে তারা প্রোডাক্ট হিসেবে সেল করে, যেমন হচ্ছে যে লারাবেল ফর্জ একটা সফটওয়্যার প্রোডাক্ট আছে, আরও এরকম বহুত রকমের প্রোডাক্ট আছে, তারা প্রচুর পরিমাণ হচ্ছে যে প্রোডাক্টগুলো সেল করে থাকে আর কি। যেমন এইখানে 3,44,000 অ্যাপ্লিকেশন অলরেডি ডেভেলপমেন্ট হয়ে গেছে আর কি, মানে ডিপ্লয় হয়েছে। এটা একটা সার্ভার ম্যানেজমেন্ট টুল, আপনার হচ্ছে যে ক্লাউড সার্ভার ম্যানেজ করা, এই টুলটা দিয়ে, এই টুলটা লারাবেলের যে সে বানাইছে আর কি, লারাবেল যে বানাইছিল সে। এবং তাদের এটা ছাড়াও আরও বেশ কিছু টুল আছে যে টুলগুলো তারা বিক্রি করে। এবং এখান থেকে আমি একবার হচ্ছে লাইসেন্স নিয়েছিলাম, এবং পার মান্থলি তাদেরকে পে করতে হয়, ঠিক আছে। পার মান্থলি কত, $12 আছে, $19 আছে, $39 আছে। তো আপনারা যদি মনে করেন $19 যদি পার মান্থলি, যদি এখানে টোটাল হচ্ছে যে 3,44,000 অ্যাপ্লিকেশন ডেভেলপ হয়েছে, তো ডিপ্লয় হয়েছে। তো এখান থেকে যদি $19 করে মনে করেন তাদের 1 লাখ ইউজার আছে, 1 লাখ বাদ দেন, আপনি মনে করেন 50,000 ইউজার আছে,
50,000 ইউজার যদি $19 করে পার মান্থে ইয়ে করে, তাহলে কত? $9,50,000 হচ্ছে যে পার মান্থে তারা পায়। হ্যাঁ, 1,000,000 অযুত লক্ষ নিযুত কোটি, 8 কোটি টাকা হচ্ছে পার মান্থে তাদের ইনকাম একটা সফটওয়্যার থেকে, যেটা হচ্ছে লারাবেল ফর্জ। তো এরকম তো লারাবেলের প্রচুর সফটওয়্যার আছে বা প্রচুর টুলস আছে যেগুলো লারাবেলের কাজ করে সুন্দর করে, যেমন হচ্ছে যে লারাবেল বেপর আছে, লারাবেল এইটা আছে, লারাবেল ওইটা আছে, বহুত কিছু আছে। তো এগুলো সেল করে এখান থেকে হিউজ পরিমাণ হচ্ছে যে ইনকাম চলে আসে, এবং এটার প্রাইসিং মেবি আরও বেশি। তো এটা আমি এত প্রাইসিং থাকার কারণে ইউজ করি না। $39 হচ্ছে যে পার মান্থ দিতে হয়। তো এখানে যে 10,000 ইউজারও থাকে, তাহলে কিন্তু হিউজ টাকা আসতেছে। তো দিলাম 1,000 না। লারাবেল ইউজার আছে সারা বিশ্বে, প্রচুর পরিমাণে ইউজার আছে। $3 কোটি টাকা আসতেছে তাদের এইখান থেকে, যে 10,000 ইউজার থাকে। তো আই ডোন্ট নো কত ইউজার থাকবে, কারণ লারাবেল হিউজ পরিমাণ পাবলিক ইউজ করে, তো তাদের ইউজার আছে প্রচুর পরিমাণে, এটা বলে লাভ নাই। এনিওয়ে, এটা আমাদের আগের কোড, মানে আমার পার্সোনাল কোড। সো আমি নতুন একটা প্রজেক্ট এখানে ক্রিয়েট করে নিতেছি। ভালো ডেভেলপার হইতে পারলে মনে করেন যে একটা চিন্তা করতে হয় না, সেটা হচ্ছে টাকা পয়সার ইনকাম, বা হচ্ছে যে মানে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হয় না, কারণ অহরহ এই মার্কেটে আমাদের এই লাইনে প্রচুর পরিমাণ ইনকাম আছে। আপনি যদি করতে পারেন তাহলে প্রচুর পরিমাণ ইনকাম আছে। আর বাংলাদেশের কথা যদি দেন, তাহলে বাংলাদেশ তো স্যাসরা, বাংলাদেশের বেশিরভাগ ক্লায়েন্ট টাকা দিতে চায় না, 10,000 20,000 টাকায় ওয়েবসাইট বানাতে চায়, মানে নানান কাহিনী ওইগুলো। তবে বাইরে ভালো ভালো বাইরের ক্লায়েন্ট পাওয়া যায়, তারা হচ্ছে যে হিউজ পরিমাণ পে করতে রাজি। অথবা আপনি যদি ভালো কোনো সফটওয়্যার বানাতে পারেন, তাহলে হচ্ছে যে আপনার ভালো কোনো সফটওয়্যার বানাতে পারলে সেইখান থেকে হিউজ পরিমাণ ইনকাম চলে আসে। সফটওয়্যার, থিম, যে কোনো কিছু। আচ্ছা, প্রতিদিন যে এই কোডটা লিখে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, এটা কী লেখেন? এটা আসলে আমি নর্মালি হচ্ছে যে আমার ওয়েব ডিজাইন ফোল্ডারে গেলাম না, আমি ক্লাস 21, আমি চাচ্ছি যে আমি তো উবুন্টু ইউজ করি, তো উবুন্টুতে বেশিরভাগ সময় টার্মিনাল ইউজ করে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। তো আমি বলি যে এই ফোল্ডারটা তুমি কোডে ওপেন করে দাও, কোড ডট, এটা দিলে এই ফোল্ডারটা কোডে ওপেন হয়ে যাবে। অ্যান্ড দিয়ে আমি বলে দিই অ্যান্ড এক্সিট। আমরা অপারেটর দেখছিলাম না, অ্যান্ড অপারেটর, লজিক্যাল অপারেটর, এই অপারেটরের মধ্যে অ্যান্ড কিন্তু আছে জাভাস্ক্রিপ্টের। অ্যান্ড দিয়ে বলে দিই অ্যান্ড অবজেক্ট অ্যান্ড এক্সিট, মানে তারপরে তুমি টার্মিনালে এক্সিট করে ফেলো, তাই এক্সিট হয়ে যায়। জেএস অপারেটর। এই যে জাভাস্ক্রিপ্ট লজিক্যাল অপারেটরে অ্যান্ড আছে, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর। তো অ্যান্ড বলে দেয় যে তুমি কোডে ওপেন করবা, পাশাপাশি টার্মিনালটা অফ করে দিবা। সো এটা হচ্ছে ব্যাপারটা। অ্যান্ড আই থিঙ্ক আমরা অলরেডি ম্যাগনিফিক পপ আপ যে প্লাগইনটা আছে, প্লাগইনটা ডাউনলোড করে ফেলছি। সো আমি এটাকে এক্সট্রাক্ট করে আমি এখানে নিয়ে আসতেছি, এবং আমাদের একটা প্রিসেট ছিল ওয়েব ডিজাইনের, সেই প্রিসেটের কোডগুলো কপি করে আমি নিয়ে আসতেছি, এখানে রেখে দিলাম, এবং এটাকে আমি এক্সট্রাক্ট করে ফেললাম এখানে। এটা ইজিলি এক্সট্রাক্ট হেয়ার দিলে এক্সট্রাক্ট হয়ে যাবে। ইয়েস। সো এইখান থেকে আমাদের মেবি নর্মালি সিএসএস ফাইলটা লাগবে এবং জাভাস্ক্রিপ্ট ফাইলটা লাগবে, কারণ সব প্লাগইন এরকমই হয়ে থাকে। তো এখানে একটা সিএসএস ফাইল আছে, এবং হচ্ছে একটা মিনিফাইড ভার্সন আছে, অথবা হচ্ছে নর্মাল এই আনমিনিফাইড ভার্সনটা আছে। তো মিনিফাইড ভার্সনটা ইউজ করবেন, কারণ এটার হচ্ছে যে সাইজ কম থাকে। তো এটা ইউজ করতে পারি আমরা। এই দুইটাকে আমি এখানে কপি করে ক্লাস 20-তে নিয়ে যাই। তারপরে জিএস ফাইলটা জিএস ফোল্ডারে মুভ করে ফেলতেছি, সিএসএস ফাইলটা সিএস ফোল্ডারে মুভ করে ফেলতেছি, এবং এটাকে এটা রাখার দরকার নাই। তারপর রেখে দিই, ভবিষ্যতে কাজে আসতে পারে। এখন হচ্ছে যে আমি ম্যাগনিফিক পপ আপের হচ্ছে যে সিএসএস ফাইলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, পাশাপাশি জিএস ফাইলটাও এখানে অফ করে দিয়েছি। অলরাইট, তো আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা ইমেজ গ্যালারি বানাবো, তো তাই হচ্ছে যে এটার আমরা এটা দেখে নেই। আর ওনারা এখানে হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের যে কোয়েরির 1.9.1 ভার্সনটা ইউজ, মানে সাজেস্ট করতেছে এটা ইউজ করার জন্য আর কি।
আচ্ছা, এনিওয়ে, সো আমরা এখানে আমাদের কিছু ইমেজ লাগবে, তো আমরা একটা কাজ করি, আমরা গুগল থেকে কিছু ইমেজ ডাউনলোড করে নিই। তো আমরা বেশ কিছু কয়েকটা ইমেজ আমরা নিয়ে নিলাম, এখন আমরা কাজ স্টার্ট করতে পারি। +20 ইমেজ ফোল্ডারে আমি লিখে দিচ্ছি, ইমেজ ফোল্ডার এখান থেকে নিয়ে নিচ্ছি, ইমেজেস, সেভ। সানি, পাখির ইংরেজি নাম কি? পাখির ইংরেজি নাম বার্ড। আরে মনে থাকে না, অনেক সিলি না, অনেক সময় হয় যে ছোটো ছোটো জিনিস সেটার নাম মনে থাকে না। আচ্ছা, এখন আমরা ইমেজগুলো ডাউনলোড করেছি, ইমেজগুলোর সুন্দর সুন্দর নাম দিয়ে দিই, যেমন ক্লাস 1, মানে ক্লাস 1 না, মানে ইমেজ 1, তাহলে খুঁজে পেতে ইজি হবে আর কি। ইমেজ 2, এখানে বড় বড় নাম আছে তো, ইমেজ 3, ইমেজ 4, ইমেজ 5, ইমেজ 6। আমার না কেমন জানি মাঝে মাঝে না প্রসেসিং স্পিড স্লো মনে হয় মাথার। ওকে, আমরা ইমেজগুলোকে এখানে একটা করে না, একটা ডিভ নিচ্ছি, ডিভের মধ্যে ইমেজগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। images/image ইমেজগুলো এলোমেলোভাবে চলে আসছে। আমরা চাইলে এটাকে রোর কলামের মধ্যে নিতে পারি, যেহেতু আমাদের এখানে বুটস্ট্র্যাপ আছে। বুটস্ট্র্যাপ নাই, বুটস্ট্র্যাপ অ্যাড করে নেই, bootstrap.min.js রো কলামের মধ্যে নিয়ে নিতে পারি, তাহলে আই থিঙ্ক বেটার হবে। রো কলাম 4 করে কলাম নেই, এখন ঠিক আছে। এখন এটার উপর ক্লিক করলে আমি চাচ্ছি এই ইমেজটা যাতে ওপেন হয়, সেই জন্য আমরা দেখি ডকুমেন্টেশনে কীভাবে অ্যাড করছে। সিঙ্গেল কোনো ইমেজকে যদি আমরা করতে চাই, তাহলে আমাদের ইমেজেস ছাড়া আমরা বাটন ইউজ করে এই কাজটা করতে পারবো। তো বাটন ইউজ করে প্রথমে করি, আমরা একটা বাটন নিলাম,
btn primary সেইখান থেকে ইমেজের ইউআরএলটা দিয়ে দিলে হবে href-এ, সেটা ছিল আমাদের image.js/image5। তো আমাদের এখানে একটা বাটন চলে আসছে, বাটনে ক্লিক করলে এখন কিন্তু আপনার ইমেজের লিঙ্কে চলে যাবে সে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি এটা যাতে পপ আপে ওপেন হয়, সেজন্য আমাদের এটাকে করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো আমাদের main.js ফাইলটা যেখানে ছিল সেখানে আমরা ইনিশিয়ালাইজ করতে পারবো। সো ডকুমেন্ট, আচ্ছা আমি জুম করে নিচ্ছি, আমি অনেকের হয়তো কোড দেখতে প্রবলেম হতে পারে। document.ready অ্যান্ড দেন ফাংশন অ্যান্ড দেন এটার ভিতরে আমরা কোড লিখবো, রাইট। সো ইমেজের মধ্যে আমরা যে অ্যাঙ্কর টেক নিয়েছিলাম সেটার মধ্যে কোনো ক্লাস দেয় নেই, তো আমরা দিতে পারি পপ আপ লিঙ্ক ক্লাস আছে, btn ক্লাস, সেগুলো ধরে আমরা করতে পারি। দেখি কাজ করে কিনা। পপ আপ লিঙ্ক এইটা দেখ আমি ইনিশিয়ালাইজ করলাম, এখন দেখি ক্লিক করলে কাজ করে কিনা। হ্যাঁ, ক্লিক করলে কাজ করতেছে। তো এটা খুবই সিম্পল। আপনি হচ্ছে যে প্লাগইনের হচ্ছে যে আপনার সিএসএস ফাইলটা অ্যাড করবেন, জাভাস্ক্রিপ্ট ফাইলটা অ্যাড করবেন, এবং যেরকম স্ট্রাকচার দেওয়া থাকবে সেই স্ট্রাকচার অনুযায়ী আপনি কোডটা রাখবেন, এবং হচ্ছে দেন এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। নর্মালি অনেক জায়গায় ইনিশিয়ালাইজ করতে হয়, বেশিরভাগ জায়গায় মাঝে মাঝে ইনিশিয়ালাইজ না করলেও চলে। তো এটা হচ্ছে ব্যাপারটা। এটা হচ্ছে ব্যাপারটা। তো এখানে আমরা সিঙ্গেল ইমেজ দেখলাম, একটু পরে হচ্ছে যে গ্যালারি ইমেজ দেখব। তো আমরা এরপরে হচ্ছে একটা গ্যালারি ইমেজ নিলাম। ইমেজ গ্যালারি, এটা নাম দিলাম ইমেজ গ্যালারি, অ্যান্ড দেন ইমেজের পাথগুলো এখানে দিতে হবে। সো ইমেজেস স্ল্যাশ image1, image slash image2, image slash image4, এরকমভাবে দিই। এখন এই গ্যালারিটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো গ্যালারিটাকে ইনিশিয়ালাইজ করার জন্য আমি হচ্ছে যে গ্যালারিটাকে হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে। ডেলিগেট বলতে এখানে বোঝাচ্ছে যে চাইল্ড আইটেম কোনটা থাকবে, কোন আইটেমের মধ্যে ইমেজের লিঙ্কটা থাকবে সেইটা আর কি। তো এইখানে আমাদের অ্যাঙ্কর ট্যাগ রয়েছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে, এবং টাইপ হচ্ছে ইমেজ। টাইপ মেবি আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো এখন পপ আপ 1-এ ক্লিক করলে ইমেজ আসতেছে, পপ আপ 2-তে আচ্ছা এটা গ্যালারি আইটেম হয় না, এটা সিঙ্গেল হিসেবে আসতেছে। তো টাইপটা মেবি আমাদের চেঞ্জ করে দিলে এখানে গ্যালারি আইটেম আসতে পারবে। তো ইমেজ টাইপ আচ্ছা। সো আমাদের গ্যালারি যদি অ্যানেবল করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এখানে আরেকটা অপশন এড করতে হবে, সেটা হচ্ছে আপনার গ্যালারি, এবং এটার ভিতরে একটা অবজেক্ট থাকবে, অবজেক্টের ভিতরে একটা প্রপার্টি থাকবে হচ্ছে আপনার অ্যানাবেল, এবং ভ্যালু হচ্ছে ট্রু। অ্যানাবেল আমরা দেখি এখন কাজ করে কিনা। ওপেন পপ আপ, হ্যাঁ এখন এই 3টে ইমেজ নিয়ে আমাদের গ্যালারি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা তো ছিল আমাদের ইয়ার কাজ, পপ আপের কাজ। এখন আমরা চাচ্ছি এইখানে যে বড় ইমেজগুলো আছে, ইমেজগুলো যাতে আপনার মানে একটা গ্যালারি আইটেমে শো করে, বা হচ্ছে যে আমরা এটাকে যদি 4 কলাম না নিয়ে 3 কলাম নেই তাহলে বেটার হবে। এক লাইনে 4 কলাম 3, এক লাইনে হচ্ছে আপনার 4টা করে ইমেজ থাকবে। তো এটাতে ক্লিক করবো, গ্যালারি ওপেন হবে, ঠিক আছে। তো সেটা করার জন্য অবভিয়াসলি হচ্ছে যে আমাদের একটা ক্লাস ছিল, সেটা হচ্ছে ইমেজ ক্লাস। এটাকে আমরা চেঞ্জ করে অ্যাঙ্কর ট্যাগ বানাই দিতে পারি, এবং এটার নিচে হচ্ছে যে আমাদের ইয়েটা থাকবে, ইমেজের লিঙ্কটা থাকবে সেটার মধ্যে।
এবং এটার যে প্যারেন্ট একটা ক্লাস আমাদের দিতে পারি, এখানে একটা ক্লাস তো অলরেডি দেওয়া আছে, তো আমি এখানে একটা ক্লাস বসাই দিলাম, মেইন ইমেজ গ্যালারি, ঠিক আছে, মেইন ইমেজ গ্যালারি এই নামের একটা হচ্ছে আমি আরটা নিলাম। তো এটাকে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি লাইনটা, কারণ এটাও সেম আমাদের গ্যালারি টাইপই হবে, এবং ডেলিগেট এ ইমেজ টাইপ ইমেজ এটা দিয়ে দিলাম। তো এখন দেখি এটাতে ক্লিক করলে আমাদের গ্যালারি ওপেন হয় কিনা। হ্যাঁ, ওপেন হচ্ছে, এখানে ক্লিক করলে গ্যালারি ওপেন হচ্ছে এবং এই 4টা আইটেম নিয়ে সে কাজ করতেছে। তো এইভাবে হচ্ছে নর্মালি আপনারা কাজগুলো করতে পারেন বা ম্যাগনিফি পপ আপ ইউজ করতে পারেন। তো আমি তো আজ পর্যন্ত হচ্ছে যে আমি অনেকগুলো প্লাগইন দেখাইলাম এবং হচ্ছে গতকালই আমরা 4টা না 5টা প্লাগইনে কাজ দেখলাম এবং আজকে আমরা আরও 4টা কাজ দেখব। তো আমার মনে হয় যেটা যে আপনাদের যদি 2-3টা প্লাগইন দেখানো হয় তাহলে হচ্ছে যে কোনো প্লাগইন ইনস্টল করতে পারবেন, কারণ প্লাগইন ইনস্টল করার মূল শর্ত হচ্ছে আপনার প্লাগইনের ডকুমেন্টেশন পড়তে হবে। তো ডকুমেন্টেশন নর্মালি উপরে যখন আপনি যান, এটা হচ্ছে ডকুমেন্টেশন প্লাগইনের ডকুমেন্টেশন, তাদের একটা ডকুমেন্টেশন থাকে আর কি, কীভাবে ইউজ করতে হবে সেটা ডকুমেন্টেশন গেলে বলে দেয় যে কী ফাইল সেখানে ইনক্লুড করতে হবে, কীভাবে সেটার ইনিশিয়ালাইজ করতে হবে বা HTML স্ট্রাকচারটা কীরকম হবে, একটু দেখলেই একটু পড়লেই বুঝতে পারবেন। আর এরকম হচ্ছে সব জায়গায়, আপনি জাভাস্ক্রিপ্টে যান, আপনি হচ্ছে যে ভিউজেসে যান, লারাবেলে যান, পাইথনে যান, সব জায়গায় ডকুমেন্টেশন। যেমন লারাবেলের একটা অনেক বড় একটা ডকুমেন্টেশন আছে, লারাবেল। পাইথনে যাই, ডিজেঙ্গো, এটা হচ্ছে পাইথন একটা ফ্রেমওয়ার্ক, ডিজেঙ্গো এটা PHP একটা ফ্রেমওয়ার্ক, লারাবেল। তো লারাবেলে যদি এখানে যান ডকুমেন্টেশনে, অনেক বিশাল বড় একটা ডকুমেন্টেশন থাকে এবং দ্য বেসিক্স থাকে, ফ্রন্ট টিম থাকে, ব্যাকিং থাকে, এগুলো পরে আমাদের শিখতে হয় আর কি। তো সব জায়গায় এরকমই, এই যে এটার ডকুমেন্টেশনে যান, হিউজ পরিমাণ ডকুমেন্টেশন, মানে অভাব নেই টপিকের, এটার উপর এত টপিক, মডেল লেয়ার, ভিউ লেয়ার, এটার উপর আলাদা আলাদা লিঙ্ক আছে অনেক হিউজ পরিমাণ, তো ভিতরে গিয়ে পড়তে হয় আর কি। তো ছোটো ছোটো যে ডকুমেন্টেশনগুলো আছে প্লাগইনের, এগুলো পুরো অভ্যাস করেন, তাহলে বড় ক্ষেত্রে যখন বড় বড় ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্কের ডকুমেন্টেশন পড়বেন তখন কোনো প্রবলেম হবে না। তো আমাদের হচ্ছে যে ক্লাসের 1 ঘন্টা হয়ে গেছে, মানে আপনারা যদি প্র্যাকটিস করতে চান এখন করতে পারেন, নাহলে আমরা একটা ব্রেক নিব, ব্রেকের পর ফিরে আসবো। তো যতটুকু দেখেছি ততটুকুর উপর কারো কোনো কোয়েশ্চেন আছে বা এক্সট্রা কোনো কোয়েশ্চেন আছে কি? কারো কোনো কোয়েশ্চেন আছে? আমার একটা কোয়েশ্চেন আছে। জি বলেন। আপনি বিজনেস স্টুডিও করে দেখা যায় কয়েকটা লাইন একসাথে কাজ করেন, এটা কিভাবে করা হয়? আমি ট্রাই করতে পারিনি। কয়েকটা ল্যাঙ্গুয়েজ? না না, লাইন মানে দেখা যায় 2-3টে লাইন একসাথে টাইপ করলে একসাথে কাজ করতে পারতেছে। হ্যাঁ, এটা চেঞ্জ করতে পারতেছে। আচ্ছা, তো এইখানে মূলত আমি শর্টকাট ইউজ করি এবং বিজনেস স্টুডিও কোডের অনেক ফিচার আছে, তার মধ্যে একটা হচ্ছে আপনার মাল্টি কার্সর ইউজ করা আর কি। হ্যাঁ, তো মাল্টি কার্সর আমি দিয়ে দেখা দিচ্ছি। যেমন আমি বিজনেস স্টুডিও কোডে আরেকটা প্লাগইন ইউজ করা আছে, সেটা হচ্ছে ইমিট। ইমিট হচ্ছে একটা HTML CSS এর একটা হচ্ছে যে প্লাগইন, যেটা দিয়ে ওয়েব ডেভেলপারদের অনেক হেল্প করে আর কি। এই প্লাগইনটা দিয়ে শর্টকাট দিয়ে আপনি জাভাস্ক্রিপ্ট বা HTML CSS আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। হ্যাঁ, নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে ইমিট দিয়ে HTML লেখা হয়। যেমন মনে করেন আমি একটা সেকশন, একটা হেডার নিলাম, হেডারের ভিতরে একটা আমাদের 2টা পার্ট থাকবে, তো তার মধ্যে একটা কন্টেনার থাকবে, কন্টেনার ভিতরে আমাদের হচ্ছে যে 2টা পার্ট থাকবে, ঠিক আছে। একটা হচ্ছে লগোর মধ্যে আপনার হচ্ছে একটা ইমেজ থাকবে, একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা ইমেজ থাকবে, এবং এটার পরে হচ্ছে আমাদের আরটা থাকবে, একটা ইউএল থাকবে, ইউএলের ভিতরে হচ্ছে মেনু থাকবে, এলআই থাকবে 5টার ভিতরে একটা করে থাকবে, আর সবগুলোর মধ্যে আপনার নাম থাকবে, লিঙ্ক 1, লিঙ্ক এরকমভাবে যদি, তাহলে দেখেন অটোমেটিক সব চলে আসছে। হেডারের ভিতরে কন্টেনারের ভিতরে লগোর ভিতরে ইমেজের পরে আমাদের একটা ইউএল চলে আসছে, ইউএল এলআইয়ের মধ্যে আছে, একটা এলআইয়ের মধ্যে আমাদের এখানে চলে আসছে। আমাদের এলআই হবে 5টার ভিতরে এরকম থাকবে, ঠিক আছে। ওকে,
সো আমাদের এখানে অটোমেটিক চলে আসে এবং এটা ডাইনামিক্যালি কিন্তু আমরা টেক্সটও দিয়ে দিচ্ছি এটার ভিতরে লিঙ্ক অন লিঙ্কও এরকমভাবে ইমিট ইউজ করা যায়। এখন মাল্টি কার্সর হচ্ছে আপনার এখন উইন্ডোজে একরকম, লিনাক্সে আরেক রকম। হ্যাঁ, এটা আমি বলে দেবো কোথায় খুঁজে পাবেন একজ্যাক্ট এটা। তো আমি যখন মাল্টি কার্সর ইউজ করি তখন ওয়ালটার ইউজ করে আমি যেখানে ক্লিক করি সেইখানে হচ্ছে আলাদা আলাদা কার্সর অন হয়ে যায়। যেমন এখানেটা ক্লিক করলাম, এখানেটা ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে মাল্টি কার্সর দিয়ে আমি এইভাবে টাইপ করতে পারবো। আচ্ছা, কার্সরটা বেশি হয়ে গেছে, এরকমভাবে আমি টাইপ করতে পারবো। এছাড়া আমি আরও লাইন আমি করতে পারি। অল্টার দিয়ে বেসিক্যালি আপনি দূরত্ব বজায় রেখে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। যে এরকম কাজ করলেন, এরকম সিলেক্ট করে আলাদা আলাদা কল হচ্ছে যে কল 6 করে দিলেন, তাহলে আপনার হয়ে গেল। এছাড়াও এটা আরেকটা সিস্টেম হচ্ছে আপনার এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই কলাম 3 রিলেটেড যতগুলো ক্লাস আছে সবগুলোকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করলে হয়ে যায়। তো হয়ে গেছে এখানে। আবার আপনি চাইলে হচ্ছে যে আরেকটা কি অপশন ছিল, আর অপশন হচ্ছে আপনার এই থাকলো কার্সরটা অল্টার ধরে নিচের কিবোর্ডের নিচের অ্যারো প্রেস করলে, সেটা হচ্ছে না। আচ্ছা হ্যাঁ, আমার এখানে হচ্ছে যে শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ধরে নিচে প্রেস করলে মাল্টি কার্সর অটোমেটিক লাইন হয়ে যায়। তো এটার বিএস কোড শর্টকাট লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন। যেমন এখানে শর্টকাটে যদি আপনি যান, বিএস কোড শর্টকাটে গেলে আপনার এটা একটা পিডিএফ ডকুমেন্ট আছে। যেমন এটা হচ্ছে যে আপনার এই যে উইন্ডোজের জন্য আপনি ডাউনলোড করতে চান, উইন্ডোজে ক্লিক করবেন, তাহলে হচ্ছে উইন্ডোজের যেই শর্টকাট পিডিএফ ফাইলটা আছে এই ফাইলটা ওপেন হয়ে যাবে এবং সেই ফাইলের মধ্যে সব কিছু দেওয়া আছে। যে আপনার মাল্টি কার্সর যদি আপনি সার্চ করে দেন, কন্ট্রোল এফ দিয়ে লেখেন মাল্টি, এই যে মাল্টি কার্সর অ্যান্ড সিলেকশন, এই যে ইনসার্ট কার্সর অ্যাবভ নিচে উপর নিচে করার জন্য আপনি এই যে কিবোর্ডের উপরের এবং ডাউনের ইউজ করতে পারবেন। আন্ডু লাস্ট কার্সর দিলে কন্ট্রোল ইউ দিলে হয়ে যাবে। সিলেক্ট কারেন্ট লাইন দিলে কন্ট্রোল এল, এরকমভাবে কাজ করবে। এছাড়াও এই দেখেন আপনার ফাইল কীভাবে ওপেন করবেন, কোন জায়গায় যাবেন সেগুলো, বেসিক এডিটিং, কন্ট্রোল এক্স দিলে এডিট হবে, কন্ট্রোল সি দিলে কপি হবে, এরকম সব কিছু এখানে দেওয়া আছে। তো এগুলো একটু দেখে নেবেন, আপনার যেগুলো দরকার সেগুলো খাতা নোট করে নিলে এবং একটু মুখস্থ করে নিলেন, তাহলে কাজ হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বেশি বেশি করে দেবেন, একটা দিলে মন ভরে না। এনিওয়ে, সো আমরা এখন একটা ব্রেক নিয়ে নিব, দেন আমরা ক্লাসের পর ফিরে আসবো। ওকে, আমরা ব্রেকের পর ফিরে আসবো। সো ব্রেক চলবে আপনার অ্যারাউন্ড, রেকর্ডার সাহেব, ইয়েস রেকর্ডার অন হয়ে গেছে। সো যে করি ব্যাকগ্রাউন্ড ভিডিও, অনেক প্লাগইন আছে, তবে আমরা দেখি কোন প্লাগইনটা সুইটেবল হবে আমাদের জন্য। ইজিলি ইমপ্রুভ ইউর স্টেবল ব্যাকগ্রাউন্ড উইথ সিঙ্গেল লাইন অফ jQuery। আচ্ছা, এখানে কি ইউটিউব ভিডিও চালু করতে পারবো? মেবি না। অসাম ভিডিও ব্যাকগ্রাউন্ড প্লাগইন উইথ HTML5 অ্যান্ড ইউটিউব API। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ভিডিও আপনার সাইটে আপলোড করতে হয়, দেন হচ্ছে আপনার হচ্ছে এটাকে ইউজ করতে হয়। কিন্তু এটা ছাড়াও আমরা ইউটিউব API যেটা আছে, ইউটিউব API ইউজ করে আমরা হচ্ছে ভিডিওটা ওইখানে এমবেড করে ইউজ করতে পারি। যেমন এখানে আছে ডাটা বিজি ব্যাকগ্রাউন্ড ভিডিও সোর্স থ্রু প্যারামিটার আমাদের বসাইতে হবে। বাট আমার মনে হয় যেটা ইউটিউব ব্যাকগ্রাউন্ড ভিডিও যদি আমরা এখানে ইউজ করি তাহলে মনে হয় বেটার হয়, কারণ ইউটিউবে আমরা আপলোড করে দিলাম ভিডিওটা, দেন হচ্ছে ওইখান থেকে ভিডিওটা আমাদের রান হয়ে গেল। এই যে আমাদের ভিডিও এখানে চালু হচ্ছে, কিন্তু আমাদের ভিডিও কিন্তু চলতেছে এখন। সো এই ধরনের কোনো কিছু করতে পারি, তার জন্য আমি এখানে হচ্ছে আমাদের কোডে LEDP ক্লাস ভিডিও না ওয়েব ডিজাইন প্রিসেটটা কপি করে নেই, কপি প্রিসেট ওয়েব ডিজাইন পার্ট 20-20-র মধ্যে হচ্ছে যে আমি প্রিসেটটাকে রেখে দিলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিডিও হবে। এবং এই পাশে যেটা ছিল এটাকে আর একটা ফোল্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি, সেটা হবে আপনার ইমেজ গ্যালারি। এখন আমরা কাজ করবো ব্যাকগ্রাউন্ড ভিডিও নিয়ে। তো এটাকে আমি হচ্ছে কোড এডিটর ওপেন করেছি,
code and exit. তো চলুন দেখে নিই এই প্লাগইনটা আমরা কীভাবে ইউজ করতে পারি। তো এটার ডকুমেন্টেশন কোথায়, সি দ্য ডক্স। ওকে, অনেক সময় প্লাগইন খুঁজে পাবেন না আপনার প্রয়োজন অনুযায়ী, সেক্ষেত্রে আপনারা সার্চ করতে পারেন বেস্ট। চেক করি প্লাগইন ফর ব্যাকগ্রাউন্ড ইউটিউব ভিডিও। সো আমাদের প্রথমে এরকম একটা সেকশন ক্রিয়েট করতে হবে যেখানে ভিডিওটা থাকবে আর কি। তো আমরা ওই সেকশনটা আমরা ক্রিয়েট করে নেই। যে কোনো প্লাগইন ইউজ করে একটু রিসার্চ করে নেবেন কোনটা ভালো কোনটা খারাপ। এই জন্য হচ্ছে যে অনেক সময় আপনি ডেমো দেখবেন, পাশাপাশি হচ্ছে তাদের ডকুমেন্টেশন দেখবেন, গুগলে রিসার্চ করে নিলে বেটার হবে। কারণ হচ্ছে যে টুবুলার এই প্লাগইনটা আমরা ইউজ করতে পারি। আমার কাছে এই প্লাগইনটা বেশ ভালো লাগতেছে। পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে যে এই প্লাগইনটা ইউজ করে আমরা আমাদের কাজটা করে নিতে পারবো যেরকম চাচ্ছি সেরকম। পাশাপাশি এটা যেটা আছে যে কোয়েরি MVYT প্লেয়ার, এটাও ভালো, যে কোয়েরি MVYT প্লেয়ার। তো আমরা এটা দিয়ে প্রথমে ট্রাই করি, যেটা হচ্ছে আমাদের অনেক সময় ভিডিও ইউটিউব থেকে ভিডিও ব্যাকগ্রাউন্ড করলে এই যে উপরে সাজেশন ভিডিও চলে আসে না, এটাই খারাপ লাগে। অলরাইট, আমাদের এই স্টেপে একটা সেকশন ক্রিয়েট করতে হবে। যে সেকশনটাতে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিও থাকবে। তো আমি একটা সেকশন ক্রিয়েট করে নিই। ভিডিও ব্যাকগ্রাউন্ডে এই সেকশন আমি ক্রিয়েট করে নিলাম। অ্যান্ড এটাকে আমি স্টাইল করে দিচ্ছি। এটার ভিতরে একটা কন্টেনার থাকবে, তার আগে বুটস্ট্র্যাপ আমরা অ্যাড করে নিচ্ছি। অ্যান্ড আমাদের এখানে হচ্ছে আমাদের এই সেকশন কন্টেন্টগুলো থাকবে আর কি।
অ্যান্ড আমরা HTML এ বাটন ক্রিয়েট করে নিচ্ছি। এখন একটা লাইভ সার্ভার ওপেন করলে তেমন কিছু এখানে শো করবে না, কারণ এটা জাস্ট একটা টেক্সট, আমাদের এটাকে স্টাইল করে নিতে হবে। তো আমি এখন style.css এটাকে স্টাইল করে নেব। এটা ওয়াইড দিলাম হচ্ছে যে আপনার 100 BH, মানে ভার্টিক্যালি যতটুকু স্ক্রিন পাবে সেটাই সে পাবে, এবং হাইটও দিলাম হচ্ছে 100 BH, যেটা হচ্ছে ভার্টিক্যাল হাইট পুরোটাই পেয়ে যাবে। ভার্টিক্যালি এটা মানে মিনিংটা কি google.com, আচ্ছা ভিউপোর্ট, এটা ভিউপোর্ট ইউনিট এটা মাপা হয় আর কি নর্মালি। আচ্ছা ভিউপোর্ট হাইট এবং ভিউপোর্ট ওয়াইড, এটা হচ্ছে ভিউপোর্ট হাইট এবং ভিউপোর্ট ওয়াইড। তো আমি 100 ভিউপোর্ট ওয়াইড এখানে দিয়ে দিলাম এবং ভিউপোর্ট হাইট এখানে দিয়ে দিলাম। এখন পুরোটাই সে পেয়ে যাবে এখানে। পুরো ওয়াইডটা পেয়ে গেছে, কিন্তু কোনোভাবে বোঝা যাচ্ছে না। তো আমরা চাইলে এটার উপর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপাতত দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড ইমেজ আনস্প্ল্যাশ থেকে একটা ইমেজ আমি নিয়ে নিই, আনস্প্ল্যাশ। এই যে কোনো ইমেজ আমরা নিতে পারি। তো কাজের জন্য আমরা আমাদের মেন ফোকাস আছে কাজ, সো কাজের জন্য আমরা যে কোনো একটা ইমেজ নিলেই হবে। তো এই ইমেজটা আমরা নিয়ে নিতে পারি, এবং এই ইমেজটা অনেক বড় একটা ইমেজ, প্রায় 4 MB। এইখানে যে ইমেজগুলো সেগুলোর হচ্ছে যে বেশিরভাগ ইমেজই 4K রেজুলেশনে থাকে। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার এটা দিয়ে দিলাম, এবং ব্যাকগ্রাউন্ড রিপিটটা নান করে দিই, বিজি রিপিট, নো রিপিট। তো আমাদের ফুল ওয়াইডে কিন্তু চলে আসছে। এখন এটা যে কোনো ডিসপ্লেতে যাক না কেন সে মিনিমাম 100% ওয়াইড, এবং মিনিমাম না ওয়াইড 100% পাবে আর কি। তো এটা আমাদের মিনিমাম দিয়ে দিলে কন্টেন্ট যদি বেশি বড় হয় তখন হচ্ছে বেশি জায়গা নিতে পারে, যেমন জুম হইলে সে জায়গা বাড়তে পারে সেই কন্টেন্ট অনুযায়ী, বাট মিনিমাম হচ্ছে যে 100 BH পাবে আর কি। এনিওয়ে সেই কন্টেন্টটাকে আমরা সেন্টার করে নিই এখন। সেকশন কন্টেন্ট যেটা আছে এটা এটার মধ্যে কন্টেন্টটা রয়েছে, সো এটাকে আমাদের সেন্টার করতে হবে। এটাকে সেন্টার করার জন্য আমি এখানে নর্মালি কন্টেনার, এটার যে প্যারেন্ট ক্লাস আছে সেখানে ফ্ল্যাগস ইউজ করতে পারি। এছাড়া নর্মালি CSS দিয়ে এটাকে সেন্টার করতে পারি। তো এটা CSS দিয়ে সেন্টার করার জন্য আমি এইটাকে আরেকটা আরেকটা ডিভির মধ্যে নিচ্ছি, কারণটা আমি পরে বোঝাচ্ছি। কারণ হচ্ছে যে
এটাকে ডিপটা নিলে এই ডিপটাকে আমরা পুরোপুরি সেন্টার করে দিই, তাহলে এই কাজটা হয়ে যাবে। না হলে হচ্ছে আমাদের এলিমেন্ট থাকবে এবং ফ্লেক্স বক্সের এগুলো আইটেম হয়ে যাবে ফ্লেক্স আইটেম। তো ফ্লেক্স আইটেমের ক্ষেত্রে ফ্লেক্স আইটেম তো একটার পাশে আরেকটা থাকে, তখন আবার ফ্লেক্স ডিরেকশন কলাম ইউজ করতে হবে। তো আমরা সহজের ক্ষেত্রে যাইতেছি আর কি। সেকশন কন্টেন্ট যেটা আছে এটার মধ্যে আমি মিনিমাম হাইটটা ওইখান থেকে কেটে দিয়ে এখানে রাখলাম, তাইলে মনে হয় বেটার হবে। এবং এইখানে আমি হচ্ছে বলে দিলাম ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং আইটেমস সেন্টারে চলে আসছে। এখন এটার আমাদের এইখানে যদি আরেকটা জিনিস আপনাদের দেখাই, যদি ডিপ না থাকতো তাহলে কি প্রবলেমটা হইতো, কন্টেন্টগুলো পাশাপাশি চলে আসছে আর কি, তখন আবার এটাকে ফ্লেক্স ডিরেকশন কলাম দিতে হইতো। তাই এটাকে পুরো একটা ডিপের মধ্যে আমরা নিয়ে নিলাম। তো ডিপটাকে এখন আমরা সেন্টার করছি এবং ডিপের মধ্যে কন্টেন্টগুলো অটোমেটিক আগে যা ছিল তাই রয়ে গেছে। সো এনিওয়ে এটার একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে হবে। তো কালার দিতে গেলে আমাদের এখানে আমরা কি ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড ভিডিও যেটা আছে এটাকে পজিশন রিলেটিভ করলাম, এবং এটা একটা আফটার বিফোর আমরা ইউজ করে এটা কালার দিতে পারি। তো আফটারে পজিশন অ্যাবসোলিউট কন্টেন্ট ফাঁকা দিয়ে রাখলাম, টপ থেকে 0, লেফট থেকে 0, এবং হচ্ছে যে ওয়াইড 100% দিয়ে দিই, এক্ষেত্রে হাইট 100% দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যে ট্রান্সপারেন্ট একটা কালার দেবো, আপাতত ব্ল্যাক দিয়ে রাখি। তো ব্ল্যাক দিয়ে রাখলাম, ব্ল্যাক হয়ে গেল। এখন এটাকে আমি ট্রান্সপারেন্ট করেছি, এখানে ভিজুয়াল স্টুডিওতে অপশন আছে এডিট করার, তো RGB কালার দিয়ে আমি এটাকে ট্রান্সপারেন্ট করে রাখলাম 5, তখন চলে আসছে। এখনও তো কন্টেন্ট লেখাগুলো আমি সিলেক্ট করতে পারতেছি না, লেখাগুলো এই আফটারের পরে চলে গেছে। তো জেড ইন্ডেক্স দিয়ে আমি ঠিক করে নেব। আমি এটাকে হচ্ছে জেড ইন্ডেক্স 1 দিয়ে দিলাম ভিডিও ব্যাকগ্রাউন্ডটাকে, এবং আফটারটাকে 2 দিয়ে দিলাম, যাতে আমাদের -1 দিয়ে দিলাম আফটারটাকে। তাহলে কি হবে, আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডের কন্টেন্টের নিচে আফটারটা থাকবে। চলে আসছে। এবং সেকশন কন্টেন্টের কালারটা আমি হোয়াইট করে দিই, তাহলে আরও জোস লাগবে, জোস হয়ে গেছে। ঠিক আছে, এখন এটার নিচে আমরা ভিডিও বসাবো আর কি। আমাদের মোটামুটি স্টাইল মোটামুটি কমপ্লিট, এইটুকু হলে আমরা ভিডিওটা চালু করতে পারবো। তো এখন আমরা ভিডিওর একটা প্লাগইন দেখি, যে কোনো একটা টুলবার দিয়েও করতে পারি। সো টুলবারে যদি করতে যাই তাহলে এটা ডাউনলোড করে নিতে হবে। সো ডাউনলোড যে করি টুলবার অন গুগল code.google.com, সেখান থেকে ডাউনলোড করতে হবে, তাই না? আচ্ছা, এটা অনেক আগের প্লাগইন। হ্যাঁ, এই যে করে প্লাগইনটা, এটা হচ্ছে লাস্ট রিলিজ হয়েছিল 2012 সালে, এবং হচ্ছে নভেম্বর 2010 সালে, 2010-এর প্রথমে হচ্ছে নভেম্বরে মানে প্রথম চলে আসে আর কি। এবং এইটা 2012 সালে লাস্ট আপডেট হয়েছিল। তো আমরা রিসেন্টলি আপডেটেড একটা প্লাগইন নেই। এটা কত, এটা 2016 সালে আপডেট করছে আর কি। এটা নিয়ে আমরা কাজ করতে পারি, তাই না? তো এটা আমাদের ডাউনলোড করে নিতে হবে, এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে কাট করে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডারে। এবং ডিস্ট্রিবিউশন ফোল্ডার থেকে আমাদের এই ফাইলটা নিয়ে নিতেছি, যেটা হচ্ছে jQuery video.min.js, এবং js ফোল্ডারে লিখে দিলাম। আমাদের মেবি এখানে জাভাস্ক্রিপ্টের লিঙ্কটা অ্যাড করলেই হবে, jQuery এবং ওই jQuery byte.js এই ফাইলটা অ্যাড করলেই হয়ে যাচ্ছে। তো এখানে আমি অ্যাড করে নিচ্ছি।
এবং এটা ইউজ করার জন্য প্রথমত 1 নাম্বার স্টেপে ডাউনলোড করে এটাকে ইনক্লুড করতে হবে। 2 নাম্বার স্টেপে বলতেছে যে ইউজ ডাটা ভিডিও বিজি অ্যাট্রিবিউট টু স্পেসিফাই দ্য ভিডিও পাথ উইদাউট এক্সটেনশন, মেক শিওর দ্য ভিডিও অ্যান্ড পোস্টার হ্যাভ দ্য সেম নেম। এখানে কি ইউটিউব ভিডিও আমরা দিতে পারবো? আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ হচ্ছে যে এটা আমি আগে খেয়াল করি নাই, সো এটা মেবি হচ্ছে ফুল HTML ভিডিও দেওয়ার জন্য আর কি। তো ফাইনালি এটা আমাদের কাজে আসতেছে না, এটাকে রিমুভ করে দিই। একটু খেয়াল করে নিলেই এই কাজটা হইতো না আর কি। তো এইটাকে ডাউনলোড করে নিই, এটা ইউটিউব ভিডিও সাপোর্ট করবে আই থিঙ্ক। এটাকে কাট করে আমি নিয়ে যাচ্ছি আমাদের এইখানে অ্যান্ড এক্সট্রাক্ট হেয়ার। এইখান থেকে দেখি ডিস্ট্রিবিউশন ফোল্ডারে কী আছে, এখানে কোনো ডিস্ট্রিবিউশন ফিল্টারে নেই। সো আমাদের একটা ফাইলে আছে, সেটা হচ্ছে jQuery ইউটিউব ব্যাকগ্রাউন্ড JS। এই ফাইলটা আমাদের JS ফোল্ডারে রেখে দিলাম এবং আমাদের এখানে অ্যাড করে দিলাম। অ্যান্ড আমাদের 2 নম্বর স্টেপে কী করতে হবে সেটা একটু দেখে নেই। 2 নম্বর স্টেপে হচ্ছে আমাদের ডিভ নিতে হবে, যে ডিভের মধ্যে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিওটা থাকবে, ডাটা ইউটিউব। কপি করে নিলাম অ্যান্ড এখানে আমাদের ভিডিওটা থাকবে, সো এখানে ভিডিওটা প্লেস করে দিলাম। ঠিক আছে, অ্যান্ড দেন আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ করার জন্য আমি এখানে থেকে কোডটা কপি করে নিলাম এবং তারপরে ইনিশিয়ালাইজ করে দিব আমাদের main.js এ। main.js আর কোনো অপশন আপাতত না দিলেও চলবে, এইটুকুতে কাজ হবে মনে হয়। যেটা চাইলে আমরা রেজুলেশন বলে দিতে পারি, লুপ হবে কিনা সেটা বলে দিতে পারি। ঠিক আছে, অফসেট হবে কিনা সেটা বলে দিতে পারি, অনেকগুলো অপশন আছে, সেগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। তো চলুন এবার দেখে নিই কী অবস্থা আমাদের। আমাদের তো এখানে ডিজাইন ছিল, সেই ডিজাইন গেল কই? ওয়েট এটা এভাবেই থাকুক। এখানে আরেকটা সেকশন নেই, সেকশনের মধ্যে অথবা ডিভ নেই, ডিভের মধ্যে এটাকে আমি বলে দিই অসম ইউটিউব বিজি। এটাকে আমরা মিনিমাম একটা হাইট দিয়ে দিই, এখানে তেমন কোনো স্টাইল করার দরকার নেই, হাইট ওয়েট দিয়ে দিই।
এখানে ভিডিও আসছে, বাট হচ্ছে যে ভিডিওটা আমাদের এখানে শো করতেছে না। কোনোভাবে সে শো করতেছে না হাইটটা, আমরা কোনো কিছু মিস করছি। এই সেকশনটাকে আমি হচ্ছে পুরোটাকে হচ্ছে ইয়ে করে দিলাম। আচ্ছা, এটার একটা এক্সাম্পল ছিল, এক্সাম্পলটা আমরা দেখে নিই। ইন্ডেক্স ডট স্টেটমেন্ট, এটাতেই হোক শো করার কথা সব কিছু। এবং এটার ব্যাকএন্ডে যদি আমরা যাই, অর্থাৎ ব্যাক সোর্সে, তাহলে আমরা দেখতে পারবো এখানে কী কী ইউজ করা হয়েছে। আচ্ছা, এইখানে যে আমাদের ইয়েটা ছিল সেইখানে দেখেন একটা ইয়ে নিছে, এরকম একটা ডিপ নিচে, ডিপের মধ্যে দিয়ে দিছে, কিন্তু আমাদের ফুল আলাদা যে সেকশনটা কিন্তু সেকশনটার ভিতরে নিছে এবং কন্টেন্টের উপরে নিছে। তো আমাদেরও আই থিঙ্ক ওইভাবে নেওয়া উচিত। সো এই সেকশনটা আমি অ্যানাবল করে দিলাম এবং এই সেকশনটার ভিতরে আমি নিলাম এটাকে। ইয়েস, এখন ঠিকমতো কাজ করতেছে, বাট সাম্মা আমাদের হচ্ছে যে ইয়া ছিল, আমাদের যে স্টাইল ছিল 100 BH, এটা আমরা এখানে দিয়ে দিই 100 BH ওয়াইড, এটা রিমুভ করে দিলাম। অ্যান্ড আমাদের কন্টেন্টগুলো শো করতেছে না আর কি, সো কন্টেন্টগুলো আমাদের শো করাইতে হবে। সো তারা কন্টেন্টগুলো হচ্ছে কন্টেন্ট ক্লাসের মধ্যে নিয়েছিল এবং এটার ভিতরে দিয়েছিল। সো আমরা সেমভাবে দিকে ট্রাই করে হয় কিনা। আচ্ছা, কন্টেন্টগুলো শো করতেছে না আমাদের এখানে। সো সামহাও আমাদের কন্টেন্টগুলো হাইড হয়ে গেছে আর কি। সো এখানে হাইটটা এটা ফিক্স করতে হবে। তো আমরা এটা ডিবাগিং করে দেখি যে কোডে যখন কোনো প্রবলেম হয় বা যখন কোনো কিছু কাজ করে না, তো এটাকে হচ্ছে যে খুঁটে নাটে দেখার বিষয় যেটা, সেটাকে ডিবাগিং বলে প্রোগ্রামিংয়ের ভাষায়। যে কেন কাজ করতেছে না, আমরা কোডগুলো এখন ডিবাগিং করে দেখতেছি আর কি। তাদের উপরে HTML কিন্তু একটা CSS আছে, সেই CSSটা কিন্তু আমাদের এখানে দেওয়া, তো আমরা চাইলে সেটাকেও দেখতে পারি। অলরাইট, কন্টেনার হার্ড হয়ে গেল কেন? আচ্ছা, এটাকে যদি পজিশন ফিক্সড ধরি এবং এটাকে জেড ইন্ডেক্স যদি 1 দিয়ে দিই, তাহলে কি হবে? ব্যাকগ্রাউন্ড আমাদের ইমেজ ছিল, ইমেজটাকে আমরা রিমুভ করে দিই। আই থিঙ্ক আমাদের কন্টেন্টগুলো আছে, বাট কন্টেন্টগুলো যে কোন জায়গায় আছে সেটা আমাদের বুঝতে পারতেছি না আর কি।
সো সেম গতকালের মতো প্রবলেম হচ্ছে, তো আমরা চাইলে আবার এটা চেঞ্জ করে অন্য কোনো একটা প্লাগইন নিয়ে কাজ করতে পারি। বাট এই ধরনের যে প্লাগইনগুলো থাকে সবগুলোতেই কিছু না কিছু প্রবলেম থাকে। এটা আমরা দেখতে পারি এই প্লাগইনটা ভালো মনে হচ্ছে, সেই প্লাগইনটা কেমন কি এটা আমরা ট্রাই করতে পারি। এটা ডাউনলোড করার জন্য এখানে হচ্ছে যে আপনাদের করতে হবে, এটা শেয়ার করতে হবে টুইটারে, নাহলে যে কোনো কিছু একটা করতে হবে, নাহলে ডাউনলোড করতে দিবে না। দেখি এটার কোড আছে কি না ইউটিউবে, আই মিন হ্যাঁ এখানে কোড আছে, সো এখান থেকে ডাউনলোড করে নিতে পারি আমরা ইজিলি। এবং উইকিতে দেওয়া রয়েছে যে কীভাবে এটা ইউজ করবেন। সিএস ফাইলটা ইউজ করতে হবে এখানে, দেন হচ্ছে আমাদের jQuery ফাইলটা এখানে ইউজ করতে হবে, দেন এটাকে কল করতে হবে, এবং অপশনাল হচ্ছে যে ভিডিও ব্যাকগ্রাউন্ড নেওয়ার, এটা হচ্ছে HTML কনস্ট্রাক্টর আর কি। এবং এখানে বেশ কিছু অপশন দেওয়া রয়েছে, কোয়ালিটি, ভলিউম, আপ ডাউন, এক্সেট্রা এক্সেট্রা। তো আমরা এটার সিএসএস এবং জেএস ফাইলটা আগে নিয়ে নিই এবং এটাকে আমাদের কোডে প্রজেক্টে ইন্টিগ্রেট করে দেন আমরা এটাকে ফিক্সিং করা স্টার্ট করব। এখানে আবার একটা ডেমো দিয়ে দিয়েছে যে কীভাবে আমরা ইউজ করতে পারি। তাছাড়া ওনাদের যে ছিল ইউটিউব অর্থাৎ গিটহাবে কিন্তু বলে দিচ্ছে কীভাবে কী ইউজ করতে হবে। প্রথমে আমাদের সিএসএস এবং jQuery দুইটা ফাইল আমাদের এখানে অ্যাড করে নিতে হবে, তো আমরা সেই দুটো ফাইল অ্যাড করে নিই। jQueryতে যেভাবে কল করতে হবে সেটাও এখানে দেওয়া আছে। এখানে প্লেয়ার আইডিটা প্লেস করে দিতে হবে আর কি, কোন টিভি আছে সেটাকে। সো আমরা এখান থেকে তাদের যে HTML ডেমো আছে সেটা আমরা এখান থেকে নিয়ে নিতেছি কপি করে, অ্যান্ড আমাদের HTML আমরা এখানে পেস্ট করে দিলাম। এবং প্লেয়ার আইডি হয়েছে আপনার এখানে বিজি অ্যান্ড ভিডিও। ইয়েস, সাকসেসফুলি আমাদের ভিডিও এখানে কাজ করতেছে। আমি এখানে চলে যাই হচ্ছে যে ইউটিউবে, এখন এগুলো সব কাইটা দিই।
ঠিক আছে, আমি ভিডিওর ইউআরএলটা কপি করে নিলাম অ্যান্ড এখানে পেস্ট করে দিলাম। এখন দেখি আমাদের এখানে কি শো করে। ইয়েস, এখন ঠিকমতো শো করতেছে। সো আই গেস এখন বুঝতে পারছেন। তো সবচেয়ে মজা লাগে কখন জানেন, যখন হচ্ছে যে কাজটা শেষ করে মানে রেজাল্টটা দেখতে পাই, এবং হচ্ছে যে যখন প্রবলেমগুলো আসে এবং তারপরে কষ্ট করে যে সলভ করি, দেন হচ্ছে ভিডিওটা আসে, মানে যে কোনো কিছু এটা মজাটা তখনই পাই আর কি। সো এনিওয়ে, এতক্ষণ মনটা অনেক খারাপ ছিল, এখন আউটপুটটা দেখে ভালো লাগতেছে। সো আমরা এই প্লাগইনটা ইউজ করতে পারি jQuery MB ইউটিউব প্লেয়ার। এটা HTML5 ভিডিও প্লেয়ার হচ্ছে ইউটিউবে ভিডিওর জন্য। এটা ডাউনলোড করে নিতে পারেন গিটহাব থেকে। যে গিটহাবের যে কোড আছে, এই কোডে এসে এখানে কোডের ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। কোড থেকে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন, এবং সেটা কীভাবে ইউজ করবেন সেইটার জন্য একটা উইকি দেওয়া রয়েছে ওনাদের। উইকিতে যাবেন, উইকিতে গিয়ে এইখানে আপনারা দেখতে পাবেন যে এক্স্যাক্টলি এখানে কীভাবে কী ইউজ করবেন। তো প্রথমত আপনাদের একটা CSS ফাইল এখানে ইউজ করতে হবে, দেন হচ্ছে তাদের jQuery ফাইলটা, এবং ওইটাকে আপনার কল করতে হবে এইভাবে jQuery। এই jQuery আপনার একটা জিনিস আপনি আমাদের দেখাই নেই মেবি, jQuery এখানে ইউজ করা এবং $সাইন ইউজ করা সেম কথা, ঠিক আছে? তো $সাইন ইউজ করতে পারেন অথবা jQuery ইউজ করতে পারেন। তো নর্মালি $সাইনই বেশি ইউজ করা হয়, এবং তাদের HTML5 এর যে স্ট্রাকচার আছে সেটা এখানে দেওয়া রয়েছে। কী কী অপশন আছে, কী কী অপশন থেকে আপনি ভিডিওটাকে কন্ট্রোল করতে পারবেন সেটাও এখানে দেওয়া রয়েছে। সো এইগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন ফিউচার আই গেস। আচ্ছা, এই ছিল আমাদের ইউটিউব ভিডিও। এখন করা কোনো কোয়েশ্চেন থাকলে সেটা করতে পারেন, না হলে আমরা নেক্সট আমাদের যে প্লাগইন আছে সেটাতে আমরা চলে যাব। Wow.js। থ্যাংক ইউ ভাইয়া, ওয়াসাম হয়েছে। হ্যাঁ, ভালো লাগতেছে এটা দেখে। আপনার ব্যাকগ্রাউন্ডে ভিডিও শো করতেছে জোসভাবে। এটা আপনারা হাইট ওয়েট দিয়ে কন্ট্রোল করতে পারবেন ব্যানারটাকে, যেটা আমরা কন্ট্রোল করছিলাম একটু আগে। এটা নিচে একটা কন্ট্রোল শো করতেছে, চাইলে আপনারা এই কন্ট্রোলটা হাইড করে দিতে পারবেন। এখানে শো কন্ট্রোল দিয়ে আমি ফলস দিয়ে দিলাম, তাহলে আমাদের কিন্তু কন্ট্রোলার আসবে না। এখন কিন্তু ভিডিওর এখানে কন্ট্রোল নাই, তো আমি ফুল স্ক্রিন করে দেখি আসছে কি না। নাই, ভিডিওর কন্ট্রোল কিন্তু হাইট হয়ে গেছে এখন। অলরাইট, সো আই গেস আমরা নেক্সটের যে আমাদের প্লাগইন আছে সেটাতে কন্টিনিউ করতে পারি। কি বলেন সবাই? ওকে, সো আমাদের নেক্সটের যে প্লাগইন আছে সেটা হচ্ছে wow.js। wow.js আমরা কাজ করব। এটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব না, লিঙ্কটা আমরা সেভ করে রাখি, এইখানে সেভ করে রাখি। এবং ম্যাগনিফিক পপ আপ যেটা ছিল সেটারও লিঙ্কটা আমরা সেভ করে রাখি।
হ্যাঁ, ওয়াও জেসের এখানে কিনে ইউজ করতে হয়। তো এটার সোর্স দেখতে পাচ্ছি দুই জায়গায়, ওয়াও জেস ডট কো ডট ইউকে। এইখানে হচ্ছে যে আপনার এখানে আপনার হচ্ছে যে বলতেছে এটা এমআইটি লাইসেন্স, কিছুই লাগবে না। এই যে এবং এইখানে যেটা অরিজিনাল সাইট সেখানে আবার বলতেছে যে এটা কিনে নিতে হবে। তো এখানে মেবি উনি সামহাও ওনার সাথে বলতেছে যে ফর টু রিমেন আন্ডার এমআইটি লাইসেন্স বাই থমাস গ্রিঙ্গার। তো উনি হচ্ছে এটা ফর্ক করে আর কি এমআইটি লাইসেন্স আন্ডারে দিয়ে রাখছে। এনিওয়ে, সো আমরা এটা কীভাবে ইউজ করবো সেটা আমরা দেখে নিই। তো এখান থেকে আমি প্রথমে ডাউনলোড করে নিচ্ছি এটাকে, কোড ডাউনলোড, বাকিগুলো আমি ক্লোজ করে দিচ্ছি। তো আমাদের অবভিয়াসলি একটা প্রজেক্ট নিতে হবে এখানে। সো আমি ব্যাকগ্রাউন্ড পিটের এখানে আমি পাশেটা নিতে সেম প্রজেক্ট, সেটা হবে ওয়াও অ্যানিমেশন, এবং আমি ওয়াও জেসকে এখানে এক্সট্রাক্ট করেছি। এইখান থেকে সিএসএস ফাইল লাগবে একটা, অ্যানিমেট ডট জেএস, এই ফাইলটা আমাদের লাগবে। এটা আমরা এখানে আপাতত রাখতেছি। অ্যান্ড আমাদের আর কি লাগবে, ডিস্ট্রিবিউশন ফোল্ডার থেকে আমাদের ওয়াও ডট মেইন ডট জেএস ফাইলটা আমাদের লাগবে। আচ্ছা, হাউ টু ইউজে গেলে আমরা দেখতে পাবো যে আর কী কী লাগবে। তো আমাদের সিএসএস ফাইলটা লাগবে এবং আমাদের ওয়াও ডট মিন ডট জেএস ফাইলটা লাগবে। আর কোনো কিছু লাগার তেমন কোনো প্রয়োজনীয়তা নেই আই থিঙ্ক। সো আমরা এই কাজটা করবো আমাদের যেটা পিএইচডি HTML ক্লাস ছিল সেই ক্লাসের প্রজেক্টটা দিয়ে। সো আই থিঙ্ক এটাই আমাদের কমপ্লিট প্রজেক্ট ছিল। সেই প্রজেক্টটাকে আমি ওইখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, কপি and then +20 wow animation and then paste, and CSS ফাইলটা আমি এটার মধ্যে মুভ করে নিচ্ছি CSS ফোল্ডারে, JS ফাইলটা JS ফোল্ডারে মুভ করে নিচ্ছি। অ্যান্ড wow মাস্টার এটাকে ডিলিট করে দিলাম। এটাকে আমি কোড এডিটর ওপেন করে নিচ্ছি, কোড ডট অ্যান্ড এক্সিট। ইয়াপ, এক্সিট হয়ে আমাদের এ হয়ে গেছে। তো আমাদের এইখানে ওয়াওটাকে ইনিশিয়ালাইজ করতে হবে জাভাস্ক্রিপ্ট ফাইলে। মেইন ডট জেএস এইখানে আমাদের ইনিশিয়ালাইজ করে দিচ্ছি এটাকে। অ্যান্ড আমাদের HTML ফাইলে অ্যানিমেট CSS এবং ওয়াওটাকে আমাদের ইয়ে করতে হবে, ইনক্লুড করতে হবে, স্ল্যাশ অ্যানিমেট CSS, অ্যান্ড আমাদের এখানে ওয়াও জেসটাকে ইনক্লুড করতে হবে, স্ল্যাশ ওয়াও। awesome. সো এখানে ইউজ করার জন্য আমাদের এখানে একটা ক্লাস করতে হবে, সব ক্লাসে ওয়াও ইউজ করতে হবে যে জায়গায় আমরা ওয়াও চাই। তো ওয়াওটাকে আমরা এখানে দিলাম, এই দুইটা ক্লাস আমরা দিলাম। দিয়ে হচ্ছে আমরা একটা সেকশনে যাই, অ্যাবাউট সেকশনটাতে আমরা যাই, তাহলে মেবি দেখতে পাবো, অথবা সার্ভিস সেকশন। এখানে দুইটা ক্লাস আমি অ্যাড করে দিলাম। এখন এইটাকে আমি ওপেন করে নিচ্ছি, চলে আসছে। এখন কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না, বাট আমি যখনই হচ্ছে সার্ভিস সেকশনে যাবো তখন অ্যানিমেশনটা দেখতে পাবো আর কি। এই দেখেন এটা বাউন্স করে আসতেছে, সবসময় বাউন্স করে আসবে, যে বাউন্স করে আসতেছে এরকম। অ্যানিমেট ডট সিএসএস যদি আপনি যান, অ্যানিমেট ডট সিএসএস, সেইখানে গেলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, অনেক ধরনের অ্যানিমেশন আছে। এই যে বাউন্স যেটা আছে এটা এরকম, ফ্ল্যাশ যেটা আছে এটা এরকম, শেক হয়, লাড়া দিয়ে আসে, সুইং হয়, সুইং। দেখি এটা কাজ করে কিনা সুইং দিয়ে। এই যে সুইং হচ্ছে। আবার এখানে ডাটা ডিউরেশন আমরা বলে দিতে পারবো যে কত ডাটা ডিউরেশন হবে এখানে, ঠিক আছে। সো আমরা এই কলামগুলোতে আমরা ডাটা ডিউরেশনগুলো দেবো।
ওকে ওকে, ক্লাস তো অলরেডি আমাদের দেওয়া আছে ওইখানে, সো আর ক্লাস দিতে হবে না। ওয়াও, স্লাইড ইন লেফট, ডাটা ডিউরেশন 0.5 সেকেন্ড। আচ্ছা, ওয়াও ডাটা ডিউরেশনটা আপাতত না দিই আমরা, ডাটা ডিউরেশনটা মেবি 0.5 সেকেন্ড সব বলতে দিতে পারি। তারপর আমরা এটাকে কনফিগার করব এবং হচ্ছে এটাকে 0.5 সেকেন্ড ডিলে, এটা হচ্ছে 1 সেকেন্ড ডিলে, এটা 1.5 সেকেন্ড ডিলে। এবার মজা হবে। এই সেকশনে গেলাম, এই সেকশন সুইং করে আসলো, একটার পর একটা আসতেছে, এটা ভালো লাগছে। সুইংটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা, এইটা হচ্ছে স্লাইডিং টপ দিয়ে দিতে কাজ করে কিনা, টপ মেবি হবে না, স্লাইডিং লেফটই হবে, আর এটা স্লাইডিং রাইট করে দিই। অথবা আমরা এখানে গিয়ে দেখতে পারি স্লাইড কতগুলো আছে এখানে, স্লাইড এস, স্লাইডিং আপ আছে, ডাউন আছে, সো এই মাঝখানাটা উপর থেকে আসবে, স্লাইডিং আপ। এখানে বেসিক্যালি এটাও হচ্ছে ওয়াবের ক্লাস এবং স্লাইডিং আপ এটা হচ্ছে animate.css এই লাইব্রেরিটার ক্লাস। তো এই লাইব্রেরিতে আমি যেই ক্লাসে এখানে বসাবো ওই ক্লাসে এখানে ইফেক্ট করবে। এটা উপর থেকে চলে আসলে কেন, স্লাইডিং এটাকে কপি করে নিলাম এবং এখানে দিয়ে দিলাম। ডাটার ডিউরেশন এত লেখা, তো এটা কাজ করতেছে না মাঝখানটা, সো এটাকে যদি রাইট অথবা লেফট দিয়ে দিই তাহলে মেবি কাজ করবে। ডাউন দিয়ে দিকে কাজ করে কিনা, ডাউনটা কাজ করতেছে। এনিওয়ে এইভাবে হচ্ছে আপনারা অ্যানিমেশন বসাতে পারবেন। এখন আমরা আরও কিছু অ্যানিমেশন আমরা এখানে বসাই দেখি কী অবস্থা। আমরা ফেড অ্যানিমেশনটা বসাবো, যেটা ফেড হয়ে আসে, এখানে আছে ফেড আউট, ফেড ইন, ফেড ইন, ডাউন। এই ক্লাসটা আমরা বসাবো সবগুলোতে। ওয়াও, ফেড ইন, ডাউন। অসম। এখন আমরা এটাকে রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এখানে গেলাম, এটা আসলো, এটা তো ডিলে দিয়ে রাখছে এই জন্য আসতেছে। আচ্ছা, ওইটা ডিলেগুলো একটু বাড়াইতে হবে। সবগুলোতে আধা সেকেন্ড করে ডিলে দিয়ে দিলাম, তার আমি স্ক্রল করে ওই সেকশনে যাবো, দেন হচ্ছে আধা সেকেন্ড ডিলে হবে, দেন আসবে। অ্যাবাউটটা চলে আসতেছে, পোর্টফোলিওটা আধা সেকেন্ড ডিলে, এটা তো আধা সেকেন্ড ডিলে, এটা তো আধা সেকেন্ড ডিলে, আধা সেকেন্ড ডিলেটা কিন্তু কম হয়ে গেছে। ফেড ইন ডাউন, আচ্ছা ফেড ইন আপ দিই তাহলে বেটার হবে আরও।
প্লাগইনটা অনেক সুন্দর, বাট আমি এখানে কতটুকু দেখাইতে পারতেছি সেটা আমি বুঝাতে পারিনি। এই যে ডাটা অটোমেটিক স্ক্রল করে আসে। এখন আমি এখানে ডিফারেন্ট ডাটা দিই ফ্রি। একটাকে ফিলিপিন ওয়াই দেই। আসাম। সো এখন আমরা টেস্ট করি এটা যে কী অবস্থা। চলে আসলো, সার্ভিস সেকশন চলে আসছে, পোর্টফোলিও সেকশন চলে আসছে, এই যে ঘুরে ঘুরে আসতেছে। প্রমোশন সেকশনের জুমিনটা মেবি কাজ করতেছে না, কারণ এটার আচ্ছা আমরা নতুন একটা animate.css যেটা আছে এটাকে আমার করে নিই, এটা ডাউনলোড করে নিই। হ্যাঁ, animate.css এর লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নিই এখান থেকে। সেভ এজ LDP ক্লাস 20। এবার কাজ করতে পারে। তো আমাদের সার্ভিস সেকশন এবার তো মোটেই কাজ করতেছে না আজ। তো animate.css ক্লাসটা আপডেট হয়েছে আগের চেয়ে, কারণ হচ্ছে যে আগে যখন আমরা ক্লাসগুলো কপি করতাম তখন যেটা হইতো সেটা হচ্ছে যে আপনার শুধুমাত্র এই ক্লাসের নামটা আসতো, হার্টবিট এরকম আসতো। এখন সামনেতে এনিমেট লাগাই দিছে যে। তো আমরা wow.js এর যে ক্লাসগুলো আছে সেইগুলো আমরা এখানে বসে দিই। ক্রাশের নিউ ট্যাবে কী কী আছে, ওয়াও মাস্টার আছে। ওয়াও মাস্টারটাকে কপি করে এখানে নিয়ে আসি, এটাকে এক্সট্রাক্ট করে নিই। এক্সট্রাক্ট হিয়ার ওয়াও মাস্টার CSS লাইব্রেরি animate.cs। CSS animate.cs replace। Awesome. সার্ভিস সেকশন, পোর্টফোলিও সেকশন, এই সেকশন, এই সেকশন। আচ্ছা ঠিক আছে, এই ছিল আমাদের অ্যানিমেশনের ওয়াওয়ের অ্যানিমেশন। ওয়াও দিয়ে আর সুন্দর সুন্দর অ্যানিমেশন করা যায়। আমরা ব্যানারে আর একটা অ্যানিমেশন লাগাইতে পারি। Yep.
তো ঠিক আছে, এই ছিল আমাদের অ্যানিমেশনের ক্লাস। এরপর আর একটা প্লাগইনের কথা বলছিলাম যেটা আমরা দেখাবো, সেটা ছিল আপনার ওয়াও ডট মেইন ডট জেএস। ঠিক আছে, সো ওয়াও ডট মেইন অ্যাকর্ডিংয়ের কাজ আমরা এখন দেখবো। তো এটাকে আমরা ক্লোজ করে দেই, অ্যান্ড আমরা অ্যাকর্ডিংয়ের জন্য আরেকটা অ্যাকর্ডিংয়ের জন্য অ্যাকর্ডিয়ানের জন্য আমাদের আরেকটা ফোল্ডার নিতে হবে, সেটা হচ্ছে আপনাদের অ্যাকর্ডিয়ান। এইখানে আমি প্রিসেটটা কপি করে নিয়ে আসতেছি, এলডিপি প্রিসেট গ্রুপ fish accordion, paste code, open and exit. এখানে বুটস্ট্র্যাপে এটা আমি অন করে দিচ্ছি, বুটস্ট্র্যাপ .css and এখানে কন্টেনার অ্যাড করেছি। কন্টেনারের ভিতরে একটা ডিপে হচ্ছে আমি প্যাডিং দিয়ে দিচ্ছি py5 and row column 6 column। তো jQuery অ্যাকর্ডিয়ন অনেক প্লাগইন আছে, jQuery UI এর একটা অ্যাকর্ডিয়ন আছে, jQuery উইজেটের অনেকগুলো প্লাগইন আছে। অ্যাকর্ডিয়ন মূলত হচ্ছে এটা আপনার ক্লিক করলে হাইড হবে, শো হবে। একটা প্লাগইন। বুটস্ট্র্যাপের এটা আছে, আবার jQuery UI সেকশন একটা আছে, ওইটা ইউজ করতে পারেন আপনারা। এই ক্ষেত্রে আপনার jQuery UI ডাউনলোড করতে হবে আর কি। অ্যাকর্ডিয়ন এক্সাম্পল, jQuery অ্যাকর্ডিয়ন একটা আছে বুটস্ট্র্যাপ। সো বুটস্ট্র্যাপটা ইউজ করতে পারেন আপনারা চাইলে, অথবা jQuery ইউআইটা ইউজ করতে পারেন, ও ইউআইটা আরও ভালো আমার কাছে মনে হয়। এটা পুরোটা কপি করে নিয়ে দেখি কাজ করে কিনা, পেস্ট, অ্যান্ড দেন আমাদের হচ্ছে এটাকে লাইভ প্রজেক্ট ওপেন করতে হবে, ওপেন উইথ লাইভ সার্ভার। ইয়াপ, চলে আসছে। অথবা এই প্লাগইনটা ইউজ করতে পারেন, অথবা বুটস্ট্র্যাপটা ইউজ করেন, যেটা ভালো লাগে সেটা ইউজ করেন। এখানে শুধুমাত্র jQueryটাই এড করতে হবে, অ্যাকর্ডিয়ন জিএস ফাইলটা এড করতে হবে, আর কিচ্ছু না। এবং আপনি আপনার মতো একটা স্টাইল করে নেবেন। এবং এটার যে প্যারেন্ট ক্লাস থাকবে সেটাকে হচ্ছে এইভাবে স্ট্রাকচারটা থাকবে এদের, এবং প্যারেন্ট ক্লাসটাকে কল করে দিলেই কাজ হয়ে যাবে। jQuery UI এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এটার আইডিটা ধরবেন, আইডিটা ধরে খালি করে দিলে হবে, প্যারেন্টের আইডিটা ধরে অ্যাকর্ডিয়ন কল করে দিলে হবে। এই ক্ষেত্রে দেখেন কী কী অ্যাড করছে, jQuery UI এর CSS ফাইলটা অ্যাড করছে, থিম ফাইলটা অ্যাড করছে, jQuery UI এর JS ফাইলটা অ্যাড করছে, jQuery অ্যাড করছে, আর ডিফল্টটা ধরে স্টাইল ডট CSS, এটা তো পাবেই না এখানে। তো এই ফাইলটা অ্যাড করছে, এই ফাইলটা অ্যাড করলে কিন্তু আমাদের হয়ে গেছে কাজ, আর তেমন কিছুই নেই এখানে। এবং এদের HTML স্ট্রাকচারটা একটু ভিন্ন টাইপের। একটা H3, এটা হচ্ছে সেকশন টাইটেল, এবং এটার ভিতরে কন্টেন্ট আছে, এইভাবেই করা হয়েছে। সো এটাকে আর দেখানো লাগবে না, ঠিক আছে। হ্যালো।